সো এখন থেকে আমরা ক্লাসটা শুরু করে প্রথমেই দেখব আমরা স্ট্রাকচার এবং ইউনিয়ন। এখানে একটা সময় আমরা ব্যয় করব। স্ট্রাকচার এবং ইউনিয়ন এই চ্যাপ্টারের মধ্যে আমরা যদি ধরেন এখন শুরু করি, তাহলে 6:30-এর মধ্যে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব, বা এই চ্যাপ্টারে যতটুকু যাওয়া যায় 6:30-এর মধ্যে আমরা এটাকে প্যাক আপ করবো। এবং তারপরে আধা ঘন্টার সময় অর্থাৎ 6:30 থেকে 12 নম্বর চ্যাপ্টারের ডেটা ফাইলস নিয়ে কাজ করব। 7টার মধ্যে এটা অবশ্যই আমরা শেষ করব। 7টা থেকে 7:30-এর দিকে আমরা চ্যাপ্টার 13 এবং 14-এ সময় ব্যয় করবো, অর্থাৎ বিটওয়াইজ অপারেশন গুলো এবং কিছু লো লেভেল প্রোগ্রামিং, এগুলো সরি কিছু অ্যাডিশনাল ফিচার যেগুলো আছে এগুলো কিছু দেখবো আর কি। এখানে হয়তো 5 থেকে 10 মিনিটের বেশি সময় এখানে ব্যয় করবো না, এখানে হয়তো কিছু সময় ব্যয় করব। তো এটা 7:30-এর মধ্যে আমরা প্যাক আপ করে ফেলবো, এবং 7:30 থেকে 8টার মধ্যে আমরা থাকবো হচ্ছে ডেটা ইনপুট আউটপুট। এই চ্যাপ্টারটাতে আমরা আধা ঘন্টা সময় ব্যয় করব। সো লেটস স্টার্ট। আমাদের প্রথমেই চলে যেতে হবে স্ট্রাকচার এবং ইউনিয়ন। এই পয়েন্টের পরের চ্যাপ্টারই আপনার স্ট্রাকচার এবং ইউনিয়ন, 338 পেজ। আচ্ছা, এখান থেকে শুরু হয়েছে। আচ্ছা, সব স্ট্রাকচার এবং ইউনিয়ন কি জিনিস এটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমরা এতদিন বা প্রথম যখন ডেটা টাইপ পড়েছিলাম, বেসিক কিছু ডেটা টাইপ কিন্তু আমরা পড়েছিলাম, মনে আছে কিনা? ইন্টিজার, তারপরে ফ্লট। ফ্লটের মধ্যে দুই ধরনের ছিল, সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট নাম্বার, যেটাকে ফ্লট আমরা বলতাম, এবং ডাবল ছিল, ডাবল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট নাম্বার। এছাড়াও আমাদের ক্যারেক্টার ছিল, 4 দিয়ে আমরা যেটা বুঝাতাম। তো এগুলো সবই হচ্ছে বাই ডিফল্ট, বা এটাকে কি বলে, বিল্ট ইন ডেটা টাইপ। তো স্ট্রাকচার হচ্ছে অনেকটা আপনার আমরা এটাকে কাস্টম ডেটা টাইপ বলে থাকি, অর্থাৎ আপনি ডেটা টাইপটা তৈরি করবেন। এটা কেন আমাদের দরকার হচ্ছে, জাস্ট একটু মোটিভেশনাল কিছু কথাবার্তা বলে নেই। ধরেন যে আপনি একটা স্কুলের কিছু ডেটা রাখতে চান, আপনার অবশ্যই টিচারদের ডেটা লাগবে, ঠিক আছে? টিচারদের জন্য আপনি ডেটা রাখবেন, তারপর আপনি স্টুডেন্টদের জন্য ডেটা রাখবেন, এবং আপনি অবশ্যই স্টাফদের ডেটা রাখবেন আপনার ডেটাবেজে বা আপনার সিস্টেমে বা আপনার প্রোগ্রামে। এই জিনিসগুলো লাগবে। তো এখন টিচারদের যখন, কারণ টিচারদের একটা ধরেন যে কি বলে, তাদের নাম আপনি রাখবেন, তাদের এইজ বা তাদের মানে ডেজিগনেশন, এই ধরনের কিছু জিনিসপত্র আপনি রাখবেন, তাদের স্যালারি বা কোন গ্রেড, এই সমস্ত কি হতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে আপনি সেম ডেটাগুলো আসলে রাখবেন না, তবে কিছু কমন ডেটা থাকবে, যেমন নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো থাকতে পারে, এইজ থাকতে পারে। তারপর আপনার সিজিপিএ বা এই জিনিসগুলো স্টুডেন্টদের ক্ষেত্রে হয়তো অতিরিক্ত থাকবে। স্টাফদের ক্ষেত্রেও হয়তো আপনার ওই ডেজিগনেশন, নাম, তারপরে আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো থাকতে পারে, বা আরো অন্য কোনো তাদের প্রপার্টি থাকলে সেই জিনিসগুলো থাকতে পারে, কোন দপ্তরের আন্ডারে আছে বা কি, এই জিনিসগুলো আপনার এই ইনফরমেশন গুলো রাখতে হবে। এখন আপনি একটা ধরেন টিচারদের জন্য নাম রাখার জন্য একটা অ্যারে ডিক্লেয়ার করবেন, স্টুডেন্টদের জন্য আরেকটা অ্যারে। তো এটার যদি আপনি নেম নাম দেন এই অ্যারেটার, তাহলে এই অ্যারেটার নাম কিন্তু নেম দিতে পারবেন না, এস নেম বা এই ধরনের কিছু একটা। স্টাফদের ক্ষেত্রেও সেম, আপনি অন্য এটার মধ্যে আবার এস নেম দিতে পারবেন না, তখন এখানে এস টি নেম বা এরকম বিভিন্ন আপনার দিতে হবে। এবং আপনি এক সময় ট্র্যাক হারিয়ে ফেলতে পারেন যে আসলে কোনটা আসলে টিচারদের প্রপার্টি, কোনটা স্টুডেন্টদের প্রপার্টি, কোনটা স্টাফদের প্রপার্টি, তাই না? তার চেয়ে আপনি ডেটাটা যদি আরেকটু অর্গানাইজ করতে পারেন, অর্থাৎ একজন টিচারের ডেটা এক জায়গায় আপনার কাছে অর্গানাইজ থাকবে। তো সেই জন্যই আসলে স্ট্রাকচার জিনিসটা এসেছে। বা একজন স্টুডেন্টের ডেটা আপনার কাছে এক জায়গায় অর্গানাইজ থাকবে, একজন স্টাফের ডেটা আপনাদের কাছে এক জায়গায় অর্গানাইজ থাকবে, বা একটা সেমিস্টারের রেজাল্ট, এগুলো আপনার মতো করে আপনি ডিক্লেয়ার করে নিতে পারবেন। এই জন্য আমরা এই কাস্টম ডেটা টাইপ বা স্ট্রাকচারের কথা বলে থাকি। তো স্ট্রাকচারটা কেমন, স্ট্রাকচার বুঝলে পরে ইউনিয়ন জাস্ট 1 মিনিট বললে আপনি বুঝে যাবেন ইউনিয়নটা কি জিনিস। আসলে স্ট্রাকচার সম্পর্কে একটু দেখি কিভাবে আসলে করে। তো প্রথমে স্ট্রাকচার একটা ডিক্লেয়ার করার জন্য যেটা করতে হয়, স্ট্রাক্ট, তারপর একটা নাম দিতে হয়। এটা আইডেন্টিফায়ারের রুলস ইউজ করে আমরা একটা নাম দিতে পারি,
নাম চাইলে আপনি দিতেও পারেন, নাম না দিলেও সমস্যা নেই। কেন সমস্যা নেই সেগুলো আমরা পরে আসব। এবং এটার বিভিন্ন মেম্বার থাকবে, মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3। এই মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3 এগুলো কি? এগুলো হচ্ছে আপনি বিভিন্ন ডেটা টাইপ দিবেন, এবং সেই ডেটা টাইপ বলতে আপনার হতে পারে সেটা আরেকটা স্ট্রাকচার, অথবা আরেকটা ইউনিয়ন, অথবা নর্মাল ইন্টিজার, নর্মাল অ্যারে, ক্যারেক্টার অ্যারে হতে পারে, ডাবল অ্যারে হতে পারে, যে কোনো কিছু। এই মেম্বার গুলো হচ্ছে এই ধরনের জিনিস। আমরা দুই একটা উদাহরণ দেখলে আরেকটু ভালো বুঝতে পারবো। তো এই স্ট্রাকচারের আগে আপনারা চাইলে এই ধরনের স্টোরেজ ক্লাস, ওই যে স্ট্যাটিক বা এই ধরনের যে জিনিসগুলো আমরা ইউজ করছি সেগুলো আপনি ইউজ করতে পারেন। এবং এই ধরনের স্ট্রাকচার, এই যে আপনি যে এই ট্যাগে যে নামটা দিচ্ছেন, আমরা যেমন ইন্টেজার লিখে তারপরে এটা ইন্টেজার হচ্ছে ডেটা টাইপ, তারপরে আপনি এই ডেটা টাইপের কোন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাইলে লিখতেছেন ইন্টেজার এক্স, তাই না? তো এটা হলো ইন্টেজার টাইপের ডেটা নিচ্ছে। আপনি যদি চান যে এই স্ট্রাকচার টাইপের একটা ডেটা নিবেন, ধরেন এক্স একটা এই স্ট্রাকচার টাইপের এই ট্যাগ, তখন আপনার লিখতে হবে স্ট্রাক্ট ট্যাগড, ট্যাগ স্ট্রাক্ট কথাটা লিখতে হবে। তারপরে এই ট্যাগ মানে এখানে যে নামটা দিবেন ট্যাগই না, এখানে ধরেন আমরা যদি দেই হ্যালো, স্টুডেন্টের নাম দেওয়া যায়। হ্যাঁ, তাহলে আপনি এখানে নাম দিবেন হ্যালো, স্ট্রাক্ট হ্যালো এক্স। তো এরকম দিলে আপনার এই যে এই স্ট্রাকচার টাইপের একটা ডেটা আপনি এই ডিক্লেয়ার করে নিলেন। তারপরে এটার এই মেম্বার গুলো কিভাবে অ্যাক্সেস করবেন না করবেন সেগুলো আসতেছে পরে। তো এইখানে অন্যান্য ভেরিয়েবলে যেমন এটা এই ইন্টিজারের যেমন পয়েন্টার আপনি স্টার দিয়ে ওয়াই দিয়ে, স্টার দিয়ে ওয়াই দিয়ে যেমন পয়েন্টার নিতে পারেন, এরকম স্ট্রাকচারেরও পয়েন্টার নেওয়া যায়। তাহলে এবার আসেন এখানে একটা উদাহরণ আমরা দেখি। স্ট্রাক্ট নাম দিয়েছে অ্যাকাউন্ট, এই স্ট্রাকচারটার নাম দিল অ্যাকাউন্ট। তো পরবর্তীতে কেউ যদি এই ধরনের একটা স্ট্রাকচার তৈরি করতে চায়, মানে স্ট্রাকচারের ইনস্ট্যান্স যেখানে আসলে কিছু ডেটা রাখবে সে, তাহলে এইভাবে লিখতে পারে স্ট্রাক্ট অ্যাকাউন্ট, তারপরে হয়তো নাম দিল এক্স ওয়াই যদি একটা অ্যারে নিতে চায় নিল, অর্থাৎ এই অ্যাকাউন্ট টাইপের এই অ্যারে আর কি 10টা এই ধরনের অ্যাকাউন্ট টাইপের জিনিস তার কাছে আছে। আপনি চাইলে একটা পয়েন্টারও নিতে পারেন আপনার ইচ্ছা। তো এইভাবে করে আপনি ডেটাগুলো নিতে পারেন। আচ্ছা, এখানে স্ট্রাকচারটা একটু বোঝার চেষ্টা করেন। স্ট্রাক্ট তারপরে একটা নাম দিল, তারপরে এই সেকেন্ড ব্র্যাকেট শুরু হলো এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ হয় হচ্ছে এই স্ট্রাকচারটা যখন শেষ, তারপরে দেখেন একটা সেমিকোলন কিন্তু দিতে হচ্ছে। ঠিক আছে, এই সেমিকোলনের আগে আবার আপনার বিভিন্ন জিনিস দেওয়া যায়, সেগুলো আমরা বলতেছি। তো এই স্ট্রাকচারের কয়টা মেম্বার দেখেন, একটা দুইটা তিনটা চারটা মেম্বার। ইন্ট অর্থাৎ এই স্ট্রাকচারের একটা মেম্বার হচ্ছে ইন্টিজার একটা নাম্বার, আরেকটা হচ্ছে ক্যারেক্টার একটা কি বলে একটা ক্যারেক্টার, আরেকটা হচ্ছে ক্যারেক্টারের একটা অ্যারে, 4 নাম্বার মেম্বার হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ঠিক আছে, তাইলে এই যে আপনি দেখতেছেন এই স্ট্রাকচারটা অ্যাকাউন্ট নামের স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটার এগুলো হচ্ছে বিভিন্ন মেম্বার, বুঝতে পেরেছেন? তো এখানে আরেকটু সুন্দরভাবে দেখাচ্ছে যে অ্যাকাউন্ট এটার হচ্ছে স্ট্রাকচারটা, এটার বিভিন্ন মেম্বার, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ, নেম, ব্যালেন্স, এগুলো হচ্ছে কি বলে এই ইয়ের আপনার মেম্বার আর কি, এই অ্যাকাউন্টের মেম্বার। এগুলো ডেটা টাইপ, এই যে করেসপন্ডিং ডেটা টাইপ আছে। আচ্ছা, তো এই যে এখানে দেখেন স্ট্রাক্ট অ্যাকাউন্ট, তারপর ওল্ড কাস্টমার নিউ কাস্টমার। সো দুইজন কাস্টমারের ইনফরমেশন রাখার জন্য দুইটা কি নিয়েছে, তারা একটা ভেরিয়েবলের মতো নিয়েছে। এখন এই ভেরিয়েবলের আন্ডারে যে মেম্বার গুলো আছে তাদেরকে কিভাবে অ্যাক্সেস করব সেটাতে আমরা আসতেছি। আচ্ছা, এখানে দেখেন এখানে বলেছিলাম যে এই যে এই মাঝখানটাতে, অর্থাৎ এই খালি মানে কি বলে সেমিকোলন যে আমরা দিলাম, এর আগে আপনি চাইলে বিভিন্ন ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন। বিভিন্ন ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন বলতে, আপনি ধরেন এইখানেই কিছু ভেরিয়েবলের নাম লিখে দিলেন। এই যে আমরা এই যে এই জিনিসগুলো লিখেছিলাম, এই জিনিসগুলো ধরেন এখানে লিখে দিলাম, তাহলে কি হবে, এটা যদি আপনি গ্লোবালি বাইরে লিখেন এবং এইভাবে লিখে দেন, তাহলে এই ভেরিয়েবল গুলো আসলে গ্লোবাল ভেরিয়েবল হয়ে যাবে।
ঠিক আছে, অর্থাৎ এই টাইপের, এই স্ট্রাকচার টাইপের একটা ভেরিয়েবল এটা, আরেকটা ভেরিয়েবল। আপনি চাইলে অ্যারে নিতে পারেন, পয়েন্টার নিতে পারেন, আপনার ইচ্ছা। তো এখানে চাইলে আপনি ডিক্লেয়ার করতে পারেন, আবার ডিক্লেয়ার এটা না করলেও কোনো সমস্যা নাই। আপনি পরবর্তীতে এইভাবে আপনি লোকালি করেন বা গ্লোবালি করেন, এইভাবে আপনি আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে পারবেন। এই স্ট্রাকচার টাইপের ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার করে নিতে পারবেন। ওকে, তো এখন একটা বিষয় বলি। আপনি এখানে উদাহরণটা দেখিয়ে বলি। ধরেন এই স্ট্রাকচারের আমরা একটা নাম দিলাম অ্যাকাউন্ট। আপনি এখানে এইটার ভেরিয়েবলও ক্রিয়েট করতে পারতেছেন, অর্থাৎ ওল্ড কাস্টমার, নিউ কাস্টমার। আপনি এরপরে ধরেন যে লোকালি কোন একটা ফাংশনের ভিতরে স্ট্রাক্ট অ্যাকাউন্ট নাই কাস্টমার, এই ধরনের একটা ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার করলেন, অথবা ভেরি নিউ কাস্টমার, অথবা কোন একটা এক্স ওয়াই জেড কোন একটা অ্যারে আপনি ডিক্লেয়ার করলেন, সেটা কিন্তু আপনি করতে পারতেছেন। এখন আপনি যদি চান যে এই যে আপনি ওল্ড কাস্টমার এবং নিউ কাস্টমার দুইটা ভেরিয়েবল নিলেন, এই ধরনের স্ট্রাকচার আর কেউ পরবর্তীতে তৈরি না করতে পারুক এই প্রোগ্রামে, আপনি যদি এটা চান তাহলে আপনি এই অংশটা বাদ দিয়ে দিতে পারেন। এই অংশটা দিলেন না, জাস্ট স্ট্রাক্ট থেকে তারপরে এই জিনিসটা আপনি বাদ দিয়ে দিতে পারেন। তখন কি হবে, এটার যেহেতু আর কোনো নাম নাই, তো তখন এটা আর কেউ ডিক্লেয়ার করতে পারেন। এই যে দেখেন পরবর্তীতে এই জিনিসটাই দিয়েছে। ঠিক আছে, তার মানে এই নামটাও যদি আপনি না দেন, তারপরে এটা একটা ভ্যালিড জিনিস। কিন্তু আপনি দেখেন এখানে যে অর্থাৎ কি বলে, আমাদের দুইটাই আছে, যেখানে এখানে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আপনি চাইলে এটাকে কোনো নাম না দিয়ে কাজ করতে পারতেছেন। আপনি চাইলে এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা, এই ভেরিয়েবল ডিক্লেয়ার না করেও কাজ করতে পারতেছেন। কিন্তু একটা বিষয় আপনি মনে রাখবেন, কখনোই নামও দিলেন না, আবার এই ভেরিয়েবলও ডিক্লেয়ার করলেন না, এই দুইটা একসাথে করা যাবে না। অর্থাৎ এটা বাদ দিলেন, এটা বাদ দিলেন, দুইটাই বাদ দিলে সেটা আপনাকে কম্পাইলেশন এরর দেখাবে। কেন এরর দেখাবে? কারণ আপনি এটার কোনো ইনস্ট্যান্স, কোনো ভেরিয়েবলও তৈরি করতেছেন না, আবার পরে কেউ এটার ভেরিয়েবল তৈরি করবে সেরকম সুযোগও বন্ধ করে দিচ্ছেন। তাইলে আসলে এটা ডিক্লেয়ার করে লাভ হলো কি? এটার তো কোনো আর কোনো মানে কি বলে এটাকে, এটার কোনো ধরনের ফায়দা নাই, তাই না? এটার কোনো ধরনের কি বলে এটাকে, পরবর্তীতে কেউ এটা যেহেতু কোনো কাজেই লাগতেছে না আপনার প্রোগ্রামে, এটা একটা গার্বেজ হিসেবে থাকতেছে। ঠিক আছে, এটা ইউজ করা যাচ্ছে না, তো এই জন্য ওইটা আসলে অ্যালাউ করা হচ্ছে না। তো এই ধরনের কিছু স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার এখানে আরো দেখিয়েছে। ধরেন ডেট, আপনি মান্থ, ডে, ইয়ার, একটা ডেট রাখতে চান, কারো বার্থডে রাখতে চান, অথবা কারো এই ধরনের কোনো একটা কিছু রাখতে চান, কোনো একটা পেমেন্টের হয়তো ডেট রাখতে চান যে কবে পেমেন্ট করলো, সামথিং লাইক দ্যাট। তা আপনি এভাবে একটা ডেট নামক একটা স্ট্রাকচার তৈরি করলেন, যেটা একটা মেম্বার মান্থ, একটা মেম্বার ডে, একটা মেম্বার ইয়ার। তো এটা আবার আরেকটা স্ট্রাকচারের মধ্যে, একজন অ্যাকাউন্ট খুলেছে, তার অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ, তারপরে এই ধরনের ব্যালেন্স কত, এবং এটার মধ্যে দেখেন এটার একটা মেম্বার হিসেবে নিয়ে আসছে কিন্তু লাস্ট পেমেন্ট, অর্থাৎ কবে সে লাস্ট পেমেন্ট করেছে or something like that, এই ধরনের একটা ডেট সে নিয়ে আসছে। এটা আরো এই ধরনের বিভিন্ন স্ট্রাকচারের ভিতরে স্ট্রাকচার ডিক্লেয়ার করা যাবে। এবং স্ট্রাকচারকে এভাবে ইনিশিয়ালাইজ, প্রথমে যদি আপনি ভেরিয়েবল ইনিশিয়ালাইজ যেভাবে করতে চান, যদি করতে চান, তাহলে এই প্রথমেরটা প্রথমে, তারপরেটা তারপরে, তারপরেটা তারপরে, এইভাবে ব্র্যাকেটের মধ্যে দিয়ে আপনি সেই জিনিসগুলো করতে পারবেন। আচ্ছা, এখন আসেন এই যে এখানে একটা করে দেখিয়েছে, এই উদাহরণগুলো আপনারা একটু দেখলে আর একটু ক্লিয়ার হবে। সো ওই উপরের যে অ্যাকাউন্ট, এটার একটা স্ট্রাকচার এখানে দিয়েছে মোটামুটি। এখানে একটা অ্যারে, বার্থডে অ্যারে ক্রিয়েট করে তাদের বার্থডে গুলো, নাম সহ বার্থডে গুলো রেখেছে। এখন কিভাবে একটা স্ট্রাকচারের মেম্বারকে অ্যাক্সেস করবেন? তো যে কোনো মেম্বারকে অ্যাক্সেস করার জন্য একটা ডট দিয়ে ওই যে নামটা দিয়েছিলেন, এই নামটা, যেমন ধরেন ডেটের একটা ইনস্ট্যান্স এখানে আমরা লাস্ট পেমেন্ট তৈরি করেছি, তো এই যে এটার নামটা দিয়ে এইটার যে কোনো মেম্বারকে অ্যাক্সেস করতেছেন, ধরেন লাস্ট পেমেন্ট ডট মান্থ। ধরেন এই অ্যাকাউন্ট কাস্টমার হচ্ছে এই অ্যাকাউন্ট টাইপের স্ট্রাকচার, কাস্টমারের একটা মেম্বার হচ্ছে অ্যাকাউন্ট নং। আপনার কাস্টমার ডট কি দিবেন, কাস্টমার ডট অ্যাকাউন্ট নং। ঠিক আছে, এটা অ্যাক্সেস করলেন। তারপরে আপনি ধরেন কাস্টমারের একটা মেম্বার হচ্ছে লাস্ট পেমেন্ট, কাস্টমার ডট লাস্ট পেমেন্টের একটা মেম্বার হচ্ছে মান্থ, ডে অথবা ইয়ার। আপনি তখন ডট দিয়ে মান্থ অথবা ডট দিয়ে ডে
অথবা ডট দিয়ে ইয়ার ইউজ করতে পারেন। এই যে এখানে দেখাচ্ছে কাস্টমার ডট অ্যাকাউন্ট নং, ঠিক আছে? এই ডাটাটা পাওয়ার জন্য কাস্টমার ডট অ্যাকাউন্ট নং আপনি এইখানে ভেরিয়েবলের যে নাম দিবেন অথবা অন্য জায়গায় যে ভেরিয়েবল ক্রিয়েট করতেছেন সে, এবং এটা একেবারে নর্মাল আপনি নর্মাল ইন্টিজার লিখে যেভাবে কাজ করতেন সেভাবে, এই যে ধরেন এইভাবে প্লাস প্লাস করতেন আগে, সেই জিনিসগুলো এখানে করা যাবে। এবং অ্যাড্রেস ইউজ করার জন্য এভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন আর কি। ব্র্যাকেটটা দিয়ে দিলে একটু আপনার কাছে ভালো লাগলো যে ওকে এতটুকুর উপরেই হচ্ছে, এটা করলেও সেম আর কি। আগে একটা অ্যাড্রেস দিয়ে ব্র্যাকেট ইউজ না করলেও সমস্যা নেই। ওকে, সো এই ধরনের কাজগুলো করতেছে, সেটাই আপনাকে দেখালো। এবং মেম্বার অ্যারে হলে আপনি ওই ব্র্যাকেট দিয়ে অততম এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারবেন, এটা কোনো সমস্যাই না। আচ্ছা, এখানে একটা মানে কি বলে, একটু ভিন্ন একটা ব্যাপার আছে। সেটা হলো ধরেন যে আপনি এটার কোনো একটা পয়েন্টার নিলেন, এই স্ট্রাকচার টাইপের কোনো একটা পয়েন্টার নিলেন। সো পয়েন্টার নিলে কিন্তু আপনি তখন ডট দিয়ে এটাকে অ্যাক্সেস করতে পারতেছেন না, কারণ পয়েন্টার হচ্ছে এটার অ্যাড্রেস, নট এই ভেরিয়েবলটা। তো আপনি তাইলে আপনাকে কি করতে হচ্ছে, এই এই অ্যাড্রেসটা থেকে এটার ওই স্টার দিয়ে আমরা কি করি, আগে একটা স্টার লাগিয়ে ওটার ভ্যালুকে অ্যাক্সেস করি। তো সেভাবে ভ্যালুকে অ্যাক্সেস করে তারপরে আপনার এটাকে ডট দিয়ে অ্যাক্সেস করতে হবে। অর্থাৎ ধরেন যে আমরা এখানে একটা স্টার এক্স দিলাম, তো এক্স এর মধ্যে ধরেন ওল্ড কাস্টমারের ডেটাটা আমরা মানে কি বলে এটাকে পয়েন্টার আমরা রাখলাম ওল্ড কাস্টমার, ঠিক আছে? তো এখন আমি ওইটার কোন একটা এক্স এর কোন একটা এলিমেন্টকে অ্যাক্সেস করব, ধরেন অ্যাকাউন্ট নং কে অ্যাক্সেস করব, তাহলে আমাকে কি করতে হবে, এক্স যেহেতু একটা পয়েন্টার, এটার ভ্যালুকে অ্যাক্সেস করার জন্য আগে একটা স্টার দিতে হবে। তারপরে এই স্টার দেওয়ার ফলে এটা চলে গেল কি, এই এক্স যাকে নির্দেশ করতেছে সেটার ভ্যালুটাতে আমরা চলে আসলাম। তো এরপরে আপনি ডট দিয়ে অ্যাকাউন্ট ACCT আন্ডারস্কোর নং দিয়ে আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন। এটা একটা পদ্ধতি। এছাড়াও আরেকটা সহজ পদ্ধতি তারা রেখেছে, এটার ইকুইভ্যালেন্ট আরেকটা জিনিস হচ্ছে এক্স, তারপরে এরকম মাইনাস চিহ্ন দিয়ে এরকম একটা ব্র্যাকেট দিয়ে তারপরে ACCT আন্ডারস্কোর নং। তার মানে হচ্ছে এই এক্সটা হচ্ছে একটা পয়েন্টার, এই পয়েন্টার যে ভেরিয়েবলকে নির্দেশ করতেছে সেই ভেরিয়েবলের একটা মেম্বারকে অ্যাক্সেস করার জন্য আপনি এইভাবে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে? তো আপনার ওই ব্র্যাকেট দিয়ে স্টার দেওয়া এই কাজগুলো করা লাগলো না। আচ্ছা, সো এখানে খুব দ্রুতই আমি কিছু জিনিস জাস্ট বলে গেলাম, জাস্ট স্ট্রাকচার সম্পর্কে একটা একেবারেই বেসিক ধারণা দিলাম। আপনার এখানে প্রোগ্রামগুলো বেসিক প্রোগ্রামগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এখানে খুবই অর্গানাইজ ওয়েতে জিনিসগুলো জাস্ট রাখা যায়। ওই যে ডেটের এটা বা বিভিন্ন অ্যাড্রেসের যদি বিভিন্ন ফিল্ড থাকে, ধরেন হাউস নাম্বার এটা সেটা, এই জিনিসগুলো কিন্তু এখানে আপনার ই করা যাবে। আচ্ছা, এরপরে আসেন টাইপ ডেফ একটা জিনিস আছে। টাইপ ডেফটা জাস্ট একটু মানে এক লাইনেই বলে ফেলি। টাইপ ডেফটা হচ্ছে আমরা ওই যে ডিফাইন পড়েছিলাম না, ডিফাইন, যেটাকে আমরা ওই কোনো কিছু দিয়ে অন্য কিছু দিয়ে রিপ্লেস করে, মানে ডিফাইনের পরে কোনো কিছু দিয়ে তারপরে একটা যা দিতাম, ওখানে যত জায়গায় এই ডিফাইনের পরে যেটা দিলাম এটা যত জায়গায় পেতো সব জায়গায় কি ওটা দিয়ে রিপ্লেস করে দিত। তো এই টাইপ ডেফটা মোটামুটি সেম কাজই করে, কিন্তু টাইপ ডেফটা শুধুমাত্র ডেটা টাইপের জন্য কাজ করে, ইউজার ডিফাইন ডেটা টাইপ। অর্থাৎ এই যে দেখেন এখানে আপনি একটা উদাহরণ দেখলে বুঝবেন, টাইপ ডেফ ইন্ট তারপরে স্পেস দিয়ে সে এইচ দিয়ে সেমিকোলন দিয়েছে। তার মানে হচ্ছে এই ইন্টিজারকে তুমি এইচ দিয়ে কি বলে এটাকে, ইন্টিজারের আরেকটা নাম দিল এইজ। এখন আপনি কোন জায়গায় যদি এইজ মেল ফিমেল এভাবে ডিক্লেয়ার করেন, তার মানে এটা আসলে বোঝাচ্ছে ইন্টিজার মেল ফিমেল, এই যে এইটা দিয়ে এটা বোঝাচ্ছে। তো এটা কখন দরকার হয়, ওই যে স্ট্রাক্ট এত বড় অনেক কিছু আমরা যখন লিখি, তো এই স্ট্রাক্ট এই জিনিসগুলোকে যাতে খুব সংক্ষেপে একটা ডেটা টাইপের আপনি স্ট্রাক্ট দিয়ে বড় এ লিখলেন, সেটাই একটা ছোট কিছু বানিয়ে নিলেন, ধরেন এক্স বানিয়ে নিলেন, তখন আপনার ওই বড় অত স্ট্রাক্ট এটা সেটা অমুক তমুক না লিখে জাস্ট এক্স লিখলে আপনি ওই ডেটা টাইপটা ডিক্লেয়ার করতে পারতেছেন। তো প্রোগ্রামাররা আসলে লেজি, আপনাদেরকে আগেই বলেছি, যার কারণে এই ধরনের ছোটখাটো জিনিসপত্র তারা বের করে নিয়েছে আর কি। এই যে এখানে টাইপ ডেফের উদাহরণ দিচ্ছে, এই যে দেখেন রেকর্ড,
এখন আপনার এটা এখানে কোনো একটা নাম দিলে টাইপ ডে স্ট্রাক্ট তারপরে ওই নামটা দিয়ে তারপরে এভাবে ডিক্লেয়ার করতে হতো। তো এখন কি অন্তত আপনার এই স্ট্রাক্ট কথাটা লিখতে হচ্ছে না আগে, এই রেকর্ড দিলে বোঝাচ্ছে এই স্ট্রাক্ট থেকে এই পর্যন্ত যে জিনিসটা এই জিনিসটাই এখানে ডিক্লেয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এই টাইপ ডেফ দিয়ে এই কাজগুলো করা হয়। আচ্ছা, সো এটার পয়েন্টার বা এগুলি নিয়ে কাজ করা যায়, সেগুলি বা আমি এই যে এই হাইফেন তারপরে অ্যারো চিহ্ন এই অপারেটরটার কথা আগেই বলে ফেলেছি। অনেক সময় আসে যে এই পিরিয়ড অপারেটর, এই ডটটা এবং এই দুইটার মধ্যে পার্থক্য কি, কখন এই দুইটা ইউজ হয়, সেইগুলো আপনারা আসলে জেনে গেছেন। আমি একটু আগে বলে এসেছি, যদি আপনারা মিস করে থাকেন তাহলে ওই পোর্শনটা একটু দেখে নেবেন। আচ্ছা, তো এরপরে আমাদের এখানে মেমোরি ক্যালকুলেশনটা যেভাবে হয় সেটার কথা একটু জাস্ট বলে নেই। আমাদের এইটা আসলে 1 মিনিট সময় বাকি আছে, কিন্তু আমরা জাস্ট হয়তো আরো 1 মিনিট বেশি নিব। তো একটু বলে নেই, এখানে মেমোরি ক্যালকুলেশনটা সাধারণত এখানে ধরেন একটা ইন্টিজার, দুইটা ইন্টিজার, তিনটা ইন্টিজার, সাধারণত এই তিনটা ইন্টিজারের জন্য যত বাইট জায়গা লাগে এই ডেট কমপক্ষে অতটুকু জায়গা নিবে। অনেক সময় প্যাডিং করার জন্য অর্থাৎ মেমোরি অ্যাক্সেসিং এর সুবিধার জন্য হয়তো কিছু বেশি মেমোরি নেয়। ঠিক আছে, সেটা হয়তো 2 এর পাওয়ারের সাথে সম্পর্কিত সাধারণত হয়ে থাকে। তো স্বাভাবিকভাবে আপনি স্ট্রাকচারের মেমোরি নরমালি এগুলো যত প্রতিটা, অর্থাৎ এটার যদি আপনি মেমোরি ক্যালকুলেট করতে বলেন তাহলে একটা, দুইটা, তিনটা ইন্টিজার, প্রতিটা ইন্টিজার 4 বাইট করে, 3 4 12 বাইট। এই ডেটটার টাইপ সাইজ অফ দিয়ে যদি প্রিন্ট নেন তাহলে আপনি 12 পাবেন। তো সবসময় যে আপনি সেই সঠিকটা পাবেন এরকম না, কারণ অনেক এটা 2 এর পাওয়ারের সাথে এই মেমোরি নেওয়ার একটা ব্যাপার আছে। তো অনেক সময় এই যে মেমোরি গুলো 2 এর পাওয়ারের সাথে অ্যালাইন্ড না সেগুলোর জন্য কিছু বেশি অনেক সময় মেমোরি নেয়। আপনি এগুলা প্রিন্ট করে দেখতে পারেন আপনার আগ্রহ থাকলে। তো এইটার মেমোরির কথাটা কেন বললাম সেটা একটু আমাদের ইউনিয়ন নিয়ে, যখন ইউনিয়নের কথাটা তো আমি বলেছি এক লাইনে বলে ফেলবো, সো ইউনিয়নের কথাটা এক লাইনে বলতে গেলে তখন আমার এই মেমোরির ব্যাপারটা লাগবে। আচ্ছা, স্ট্রাকচারের মধ্যে আমরা দেখেছি যে আপনি যতগুলো মেম্বার ডিক্লেয়ার করেন প্রত্যেকের জন্য কিন্তু সে কি করে, মেমোরি নেয়। ঠিক আছে, প্রত্যেকের জন্য সে মেমোরি নেয়, কিন্তু ইউনিয়নের মধ্যে প্রত্যেকের জন্য মেমোরি নেয় না। ইউনিয়নের বিষয়টা হচ্ছে সে, আপনি এই যে মেম্বার গুলো ডিক্লেয়ার করতেছেন এই মেম্বার গুলোর মধ্যে যে কোনো একটা ইউজ করবেন, এই যে ইউনিয়নস। ঠিক আছে, তো ইউনিয়ন গুলোর মধ্যে এই যে আপনার মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4, মেম্বার 5 এই গুলোর মধ্যে যে কোনো একটাকে ইউজ করতে পারবেন এট এ টাইম। আইদার মেম্বার 2 কে ইউজ করে, আপনি বললেন যে না আমি মেম্বার 2 কে ইউজ করবো না, মেম্বার 5 কে ইউজ করবো, ওকে, তারপরে মেম্বার 5 কে ইউজ করেন। কিন্তু আপনি যদি মেম্বার 2 এর হিসাবে কোনো ডেটা রেখে মেম্বার 5 এর হিসাবে দেখেন তাহলে আপনি ভুল ডাটা পেতে পারেন আর কি। তো এই জন্য আপনার এটা কেন করা হয়, এটা করা হয় কারণ হচ্ছে আমাদের যদি কখনো এরকম লাগে, ধরেন যে আপনার এখানে কিছু শার্ট আছে, সেই শার্টকে আপনি হয়তো কালার অথবা সাইজ দিয়ে আপনি হয়তো বুঝেন, অথবা শার্ট আর এখানে ব্লাউজের কথা লিখেছে, সো আইদার কোন একটার জন্য হয়তো সাইজ রাখে, অন্যটার জন্য হয়তো কালার দিয়ে তারা চিনে। ঠিক আছে, তো here we have two union variable shirt and blouse of type id. Each variable can represent either a 12 character string or an integer at any one type. So আপনি যে কোনো একটা রাখতে পারেন। তো এরকম যদি আপনার কেস হয় তখন আপনি ইউনিয়নের সুবিধা পাবেন। তো ইউনিয়নের মেমোরি অ্যাড্রেসটা, ইউনিয়ন এবং স্ট্রাকচারে আসলে মেমোরি অ্যাড্রেসটাতেই মেইন পার্থক্যটা। একটা তো কাজের পার্থক্য বললামই, স্ট্রাকচারে কি হয় যতগুলো মেম্বার আছে সবগুলোর জন্য মেমোরি নেয়, আর ইউনিয়নে মেমোরি নিবে হচ্ছে এই যে যতগুলো মেম্বার আছে সবগুলোর মধ্যে যেটা সর্বোচ্চ মেমোরি নেয় সেইটার অনুপাতে মেমোরি নিবে। যেমন ধরেন এখানে কালার 12 বাইট জায়গা নিচ্ছে আর সাইজ এটা নিচ্ছে 4 বাইট, তাহলে দুইটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 12, তার মানে সে 12 বাইট জায়গা নিবে। মেমোরি নিবে 12 বাইট। কিন্তু এটা যদি একটা ইউনিয়ন না হয়ে একটা স্ট্রাকচার হতো তাহলে এখানে 12 প্লাস সাইজ কত 4 বাইট, তার মানে 16 বাইট জায়গা নিত স্ট্রাকচার হলে। ঠিক আছে, সো দুইটার মধ্যে মূল পার্থক্য এটাই। তো আপনি ইউনিয়নের মেম্বার হিসেবে স্ট্রাকচার নিতে পারেন, স্ট্রাকচারের মেম্বার হিসেবে ইউনিয়ন নিতে পারেন, ইউনিয়নের মেম্বার হিসেবে ইউনিয়ন, তার মেম্বার হিসেবে ইউনিয়ন, তার মেম্বার হিসেবে ইউনিয়ন, বা তার মেম্বার হিসেবে স্ট্রাকচার, এরকম একটা মেম্বার আরেকটা এরকম ভাবে আপনি নিতে পারেন।
যেরকম ভাবে আপনি ফর লুপ বা এই ইফ ওগুলাতে ইউজ করেছিলেন। সো মোটামুটি আমরা এখানের বেসিকটা আমরা কভার করে ফেলেছি। সো আমাদের মূল কনসেন্ট্রেশন ছিল স্ট্রাকচারে, টাইপ ডেফ সম্পর্কে জাস্ট একটু বলেছি, আর ইউনিয়নের সাথে আমাদের পার্থক্যটা কি বা কখন ইউনিয়নটা কাজে লাগে এই কথাগুলো আমরা একটু জাস্ট বলেছি। সো আমাদের এই চ্যাপ্টারে আমরা এর চেয়ে বেশি ডেপথে আসলে যাব না, ঠিক আছে? সো এখানে কোনো কোশ্চেন থাকলে, ছোটখাটো কোশ্চেন থাকলে করে ফেলেন, আই উড অ্যাপ্রিশিয়েট। ওকে, আসলে আমি খুব দ্রুত গিয়েছি, জানি আপনারা হয়তো অধিকাংশই ব্যাপারগুলো খুব বুঝে উঠেছেন, আমি তেমনটা আশা করি না, বাট আপনার কি বলে এটাকে, ভিডিও দেখলে আপনি আশা করি বুঝবেন আস্তে ধীরে। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু কাজ করব। আমি একটা প্রশ্ন করি স্যার। হ্যাঁ 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 বলেন। করবো স্যার? হ্যাঁ হ্যাঁ করে ফেলেন। স্যার এখন যদি এরকম হয় স্যার যে যদি যদি স্কুল কলেজ ধরি স্যার, যে স্কুল কলেজের আইডি পূর্ণ সংখ্যা না হয় স্ট্রিংও তো হতে পারে। আবার একটু বলেন। আমি কি- আমি কি- আমি আবার বলি স্যার, হ্যাঁ হ্যাঁ যদি আমি স্কুল কলেজের আইডি, আপনি প্রথমে যেভাবে শুরু করছিলেন, যদি বলি যে স্কুল কলেজের আইডি পূর্ণ সংখ্যা না হয় একটা স্ট্রিংও তো হতে পারে। হ্যাঁ স্ট্রিং হতে পারে। এখন তাহলে স্ট্রাকচারটির ভেরিয়েবল ডিক্লেয়ার করবো কিভাবে? স্ট্রাকচারাল ভেরিয়েবল যদি আপনি জানেন যে ওকে স্ট্রিং হিসাবেই নেবেন, তাহলে আপনি ওখানে একটা স্ট্রিং নিয়ে নেন। আর যদি আপনি চিন্তা করেন যে অনেক সময় স্ট্রিং নেবেন, আবার অনেক সময় আপনি ইন্টিজার নেবেন, তাহলে ওখানে একটা ওইটার মেম্বার হিসাবে একটা ইউনিয়ন নিয়ে নেন, যে ইউনিয়নের মধ্যে একটা স্ট্রিং থাকবে আর একটা ইন্টিজার থাকবে, তো এট এ টাইম আপনি যে কোনো একটা ইউজ করবেন, ঠিক আছে? থ্যাংকস। কনসেপচুয়ালি আমাদেরকে একটু যতটুকু পারা যায় একটু ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, ডেটা ফাইলস আসলে বুঝতেই পারতেছেন জিনিসটা কি। ডেটা ফাইলস আসলে ফাইল থেকে অ্যাক্সেস করা, ঠিক আছে? যে কোনো ফাইলকে অ্যাক্সেস করাটাই হচ্ছে ডেটা ফাইলস এর কাজ বা এই চ্যাপ্টারের মূল কাজ। তো এই চ্যাপ্টারটা আসলে একটু ইম্পর্টেন্ট ইন এ সেন্স যে আপনি আসলে ফাইল থেকে যে কোনো কিছু অ্যাক্সেস করে ফাইলে আপনি ফাইল নিয়ে কাজ করতে পারতেছেন, বা এটাকে আমরা বলে থাকি ফাইল হ্যান্ডলিং, ঠিক আছে? ওকে, মূলত আমরা আমাদের প্রোগ্রামিং এ যখনই কাজ করি তখন আমরা স্ট্রিম নিয়ে কাজ করি। স্ট্রিম কি জিনিস? যেখানে এটা একটা বাফার টাইপের। ওকে, বাফার কি জিনিস? একটা টেম্পোরারি জায়গা যেখানে আসলে আপনি কোনো জিনিস রাইট করেন, মানে কোনো ডেটা রাখেন, অথবা কোনো ডেটা যেখান থেকে নেন। সাধারণত আমরা স্ট্রিম দুই ধরনের স্ট্রিম বলে থাকি, একটা হচ্ছে ইনপুট স্ট্রিম আর একটা হচ্ছে আউটপুট স্ট্রিম। স্ট্রিমের আরো অনেক ধরনের কনসেপ্ট আছে, আমি জাস্ট একটু সহজভাবে বলার চেষ্টা করতেছি, যেগুলো আপনি হয়তো এখানে পড়লে দেখবেন যে আরো মানে অন্যভাবে ডিফাইন করা আছে, কিন্তু আমি জিনিসগুলো সিম্পল রাখার জন্য বলতেছি। তো এই ইনপুট স্ট্রিম এবং আউটপুট স্ট্রিম, ইনপুট স্ট্রিম থেকে আমরা কি করি, ডেটা ইনপুট নেই, আর আউটপুট স্ট্রিমে আমরা আউটপুট দেই। তো আমাদের ধরেন যে ইনপুট স্ট্রিম ধরেন এরকম একটা পাইপ, আমরা এসটিডি ইন, এসটিডি ইনটা হচ্ছে ওই যে আমরা যখন কনসোল থেকে আমরা এখন পর্যন্ত যা করেছি, কনসোল ওই কালো পর্দার মধ্যে, ওটাকে আমরা কনসোল বলি, ওইটার মানে বাই ডিফল্ট যেটা করা থাকে, এই ইনপুট স্ট্রিমটা এই এসটিডি ইন এর মধ্যে এই পাইপটা লাগানো থাকে। অর্থাৎ যখনই আপনি এখান থেকে কোনো ডেটা চান, তখনই এই পাইপ থেকে আপনি ডেটা নেন, বা এসটিডি ইন। বাই ডিফল্ট এসটিডি আউটটাও, এসটিডি আউট বলতে আমরা বোঝাচ্ছি যেখানে আসলে আমরা আউটপুট দিব, আমাদের আউটপুট স্ট্রিমটাও এখানেই পাইপই করা থাকে। অর্থাৎ আপনি ইনপুট নিলে এখান থেকে নিচ্ছেন, আউটপুট দিলে এখানে দিচ্ছেন। সো এই এসটিডি ইন এবং আউট এই দুইটাই কনসোলে সাধারণত দেওয়া থাকে। আপনি চাইলে এই দুইটাকে মানে জাস্ট পাইপটাকে যদি আপনি এসটিডি ইনটাকে থেকে মানে এসটিডি ইন এর যে পাইপটা, অর্থাৎ এই ইনপুটটা যে নেওয়া হবে, এই ইনপুটটা এই কনসোলে চলে গেছে না, কনসোলে না গিয়ে আপনি জাস্ট কোনো ফাইলে হয়তো দিয়ে দিতে পারেন, তখন সে কি করবে, ওই ফাইল থেকে ইনপুট নিয়ে এসটিডি ইন দিয়ে আপনাকে ডেটাটা দিবে।
সিমিলারলি এসটিডি আউটেও সেম কাজটাও করা যায়। তো এইটা যেটা বললাম সেটা হচ্ছে আপনি পুরো স্ট্রিমের পাইপটাকেই চেঞ্জ করে দিলেন। আরেকটা জিনিস হচ্ছে আপনি হয়তো অন্য আরেকটা পাইপ ক্রিয়েট করলেন, পাইপ ক্রিয়েট করে সেখান থেকে হয়তো সেটা আলাদা আরেকটা স্ট্রিম ক্রিয়েট করে সেখান থেকে আপনি ডেটাটা নিলেন। সো আমরা মেইনলি দেখব কিভাবে ডেটা ফাইল দিয়ে এরকম আলাদা একটা তৈরি করে সেখান থেকে ইনপুট নেওয়া যায় বা সেখানে আউটপুট দেওয়া যায়। আচ্ছা, সো এখানে আমরা এখন যে কথাবার্তাগুলো বলবো বা এখানে যে ইনপুট মানে রিডিং রাইটিং এর কথা বলবো, এগুলো হচ্ছে ফরম্যাটেড ডেটা। অনেক সময় আনফরম্যাটেড ডেটা, অর্থাৎ যেগুলো আসলে ফাইলে যখন রাইট করবেন ওইগুলো অন্য কেউ পড়তে পারবে না, আপনি আবার আর মানে টেক্সট ফাইলটা খুললে আপনি সরাসরি দেখতে পাবেন না যে ফাইলে আসলে কি লেখা আছে, ওটা প্রোগ্রাম দিয়ে রিড করে করা লাগে। সো ওগুলো একটু জটিল, ওগুলোকে আপনার এই আনফরম্যাটেড ডেটা ফাইলস বলে থাকে আর কি, ওগুলি বাইনারি ইয়েতে লেখা হয়। তো সেইগুলোতে আমরা এখন যাচ্ছি না, আমরা সাধারণত মানে কি বলে একেবারে ফরম্যাটেড সিম্পল ডেটা নিয়ে কাজ করব। তো এখন আপনি কোনো একটা ফাইলে যদি রিড বা রাইট করতে চান, ফাইলের এরকম একটা পয়েন্টার নিতে হয় এবং ওই পয়েন্টারের মধ্যে ফাইলটাকে ওপেন করে নিতে হয়। এখন ফাইলটাতে আপনি আসলে রিড করতে চান না রাইট করতে চান না কি করতে চান সেই জিনিসগুলো একটু বলে দেওয়া লাগে, ঠিক আছে? তো কিভাবে বলে দেওয়া লাগে সেটার জন্য ধরেন যে আমি যতটুকু বললাম অতটুকু আগে একটু করে নেই। ধরেন আমরা একটা ফাইল খুলবো, এটার নাম দিলাম আমরা ধরেন ইন, এটার একটা পয়েন্টার নিতে হচ্ছে। এই ইনের মধ্যে আপনি ফাইল খুলতে চাইলে এফ ওপেন একটা ফাংশন আছে ফাইল খোলার জন্য। এই এফ ওপেন এর দুইটা প্যারামিটার, একটা প্যারামিটার হচ্ছে আপনার ফাইলটা যেখানে আছে সেই পাথটা। পাথ দুই ধরনের, একটা হচ্ছে অ্যাবসোলুট পাথ আর একটা হচ্ছে রিলেটিভ পাথ। ভালো করে একটু বুঝেন অ্যাবসোলুট পাথটা কি জিনিস, রিলেটিভ পাথটা কি জিনিস। এটা শুধুমাত্র প্রোগ্রামিং এর এই জায়গায় না, আপনি বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট করবেন, বিভিন্ন ধরনের মানে আরো অনেক বিভিন্ন কোর্স গুলো করবেন, সেই সব জায়গায় আপনার এই জিনিসগুলো লাগবে। পাথ অ্যাবসোলুট পাথ যেটা, সেটা হচ্ছে একেবারে রুট থেকে, অর্থাৎ আপনি প্রথমে সি ড্রাইভে যাচ্ছেন, তারপর সি ড্রাইভ থেকে কোনো একটা জায়গায় যাচ্ছেন, বা আমি ধরেন এইচ ড্রাইভে গেলাম, এইচ ড্রাইভ থেকে আপনার মানে কোনো একটা জায়গায় আমি গেলাম, তো সেখান থেকে কারণ আমি একটু যদি যাই, ধরেন এটা আসলে সি ড্রাইভে আছে, আপনি এখানে যদি দেখেন সি ড্রাইভের মধ্যে ইউজার ফোল্ডার আছে, তার মধ্যে MAQAS একটা ফোল্ডার আছে, তার মধ্যে গুগল ড্রাইভ একটা ফোল্ডার আছে, তার মধ্যে সার্চ, তার মধ্যে এরকম একটা ফোল্ডার আছে। এই ফোল্ডার হয়ে তারপরে ধরেন আমি এই ফাইলটা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে এরপরে এই ফাইলটার নাম লিখতে হবে। অর্থাৎ এইখানে যদি আসেন এই যে অবজেক্ট নেম, এখানে এই ফাইলের পুরো পাথটা আসলে লেখা আছে। এই পাথটা হচ্ছে অ্যাবসোলুট পাথ। অ্যাবসোলুট পাথ মানে হচ্ছে একেবারে প্রথম থেকে ধরে আস্তে আস্তে কোথায় তারপরে কোথায় তারপরে কোথায় তারপরে কোথায় এভাবে দেখিয়ে দেওয়া, এটা হচ্ছে অ্যাবসোলুট পাথ। আরেকটু সিম্পল ভাবে যদি বোঝানোর চেষ্টা করি, ধরেন আপনার বাসা না, ধরেন আমাদের ইউনিভার্সিটিতে আপনি আমি ধরেন আইআইসিটি বিল্ডিং এ আমার রুম নাম্বার হচ্ছে 119, আমি কাউকে বললাম আপনি 113 নাম্বার রুমে যান, ঠিক আছে? তাহলে আপনি কি আইআইসিটি বিল্ডিং এর 113 নাম্বার রুমে যাবেন নাকি অন্য কোনো বিল্ডিং এর 113 নাম্বার রুমে যাবেন? এই বিল্ডিং এর না শাহপরান হলের নাকি মাওলানা ভাসানী ইউনিভার্সিটির 113 নাম্বার আইআইসিটি বিল্ডিং এর 113 নাম্বার রুমে যাবেন বলেন তো? স্বাভাবিকভাবে আপনাকে আমি সাস্টের আইআইসিটি বিল্ডিং এর 119 নাম্বার রুমে বসে বললাম 113 নাম্বার রুমে যান, আপনি কোন আইসিটি বিল্ডিং এর সাথে আপনি হবে সম্ভবত স্বাভাবিক। হ্যাঁ, আপনি এই সাস্টের আইআইসিটি বিল্ডিং এর 113 নাম্বার রুমে যাবেন, তাই তো? সো ব্যাপারটা রিলেটিভ। আমি যদি এই কথাটাই শাহপরান হলে বসে বলি তাহলে আপনি শাহপরান হলের 113 নাম্বার রুমে যাবেন। সিমিলারলি এই কথাটা যদি আমি মাওলানা ভাসানীর কোন একটা হলের গেটে দাঁড়িয়ে বলি তাহলে আপনি কিন্তু ওই হলের 113 নাম্বার রুমে যাবেন।
আমি যদি রাশিয়ায় যে কোনো একটা ডরমিটরিতে গিয়ে আপনাকে বলি 113 নম্বর রুমে যান, তাহলে কিন্তু আপনি ওই ডরমিটরি, রাশিয়ার ওই ডরমিটরি বা ইউএসএ বা অন্য যে কোনো জায়গায় যে আমি যদি বলি, তাহলে আপনি ওই করেসপন্ডিং ইয়েতে যাচ্ছেন। তো এইটা হচ্ছে রিলেটিভ অ্যাড্রেসিং, বা রিলেটিভলি আপনি বলতেছেন কোন জায়গায়। আচ্ছা, এখন আমি ধরেন অন্য কোনো একটা জায়গায় বসে আছি, বা আইসিটির ওখানে বসে থাকতে পারি, বা ধরেন যে কোনো জায়গায় বসে আছি, ধরেন ইউএসএ তে কোন এক জায়গায় বসে আছি। তো সেখান থেকে আপনাকে বললাম বাংলাদেশের, ওয়ার্ল্ডের ভিতরে বাংলাদেশ নামক একটা দেশ আছে, সেই দেশের সিলেট বিভাগের, সিলেট জেলার কি বলে কুমারগাঁওয়ে শাহজালাল ইউনিভার্সিটি আছে, সেখানকার আইসিটি বিল্ডিং এর 113 নাম্বার রুমে যান। এই যে কথাটা আমি বললাম, এই প্রথম থেকে এই কথাটা আমি রাশিয়ায় বসে বলি বা ইউএসএ তে বসে বলি, মাওলানা ভাসানী ইউনিভার্সিটি থেকে বলি, বা যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গায় যেয়ে বলি, আপনি কি একই জায়গায় যাবেন নাকি ডিফারেন্ট জায়গায় যাবেন? সেম জায়গায় যাবেন, রাইট? কারণ আপনাকে আমি বলে দিছি যে পৃথিবীর বাংলাদেশ নামক দেশের সিলেট বিভাগের, সিলেট জেলার কুমারগাঁওয়ের আপনার আইসিডি বিল্ডিং এর 113 নাম্বার রুমে যান। তো এটা আপনি যেখান থেকেই হিসাব করেন না কেন, আপনি অ্যাবসলিউটলি এই জায়গায় এসেই পৌঁছবেন। তো এই অ্যাড্রেসিংটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট অ্যাড্রেসিং, যেটার মধ্যে কোনো ভাগ ফোকর নাই, একেবারে প্রথম থেকে রুট থেকে শুরু করে একেবারে ডেট পর্যন্ত সে যেখানে আছে সেই অ্যাড্রেসটা বলে দেওয়া। ঠিক আছে? তো এই যে আমাদের ধরেন যে আমরা ওই ইয়ের অ্যাড্রেসটা, কি বলে এটার নাম, এই ফাইলটার যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা যদি আমরা ধরেন এখান থেকে আমরা অ্যাড্রেসটা নেই, ওকে, এইটা এখানে স্ট্রিং এর মধ্যে আবার এই স্ল্যাশ, মানে একটা স্ল্যাশ দিলে তো আবার সে স্ল্যাশ ইউ এরকম নিয়ে নেয়, এসকেপ সিকোয়েন্সের ব্যাপার একটা আছে, এই জন্য স্ল্যাশ বুঝাতে ডাবল স্ল্যাশ দিতে হয়। সো এই স্ল্যাশ গুলোকে আমাদেরকে ডাবল স্ল্যাশ করে দিতে হবে। ঠিক আছে, দিয়ে আমরা তারপরে দিলাম input.txt। সো এই যে ফাইলের আমি পাথটা বলে দিলাম, এইটা সব জায়গা থেকে এই সেম সেম পাথটাই হবে। input.txt একটা ফাইলের নাম আমি বলে দিলাম, ওকে। আর আমি যদি ধরেন জাস্ট এত কিছু বলে না দিয়ে জাস্ট input.txt বলি, তার মানে হচ্ছে সে এই যে আপনি এই ফোল্ডারটা, যেই ফোল্ডারের মধ্যে এই প্রোগ্রামটা আপনি রান করবেন, সে ওই ফোল্ডারের মধ্যেই এই input.txt খুঁজবে। অথবা আপনি যদি ধরেন এতটুকু কেটে দেন, তাহলে সে কি করবে, আপনি যে ফোল্ডারে আছেন সেই ফোল্ডারের ভিতরে এই ধরনের নামের একটা ফোল্ডার খুঁজবে, তার ভিতরে এই 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 নামের ফাইলটা খুঁজবে। এটা হচ্ছে রিলেটিভ অ্যাড্রেসিং। কারণ আপনি এটা যদি জি ড্রাইভে নিয়ে বা অন্য কোনো একটা ফোল্ডারে নিয়ে যদি খুঁজেন, তাহলে সে কি করবে, ওই ফোল্ডারের আন্ডারে এই ধরনের একটা ফোল্ডার খুঁজবে, তার ভিতরে এই ধরনের একটা ফাইল খুঁজবে। ঠিক আছে? সো এইটা হচ্ছে রিলেটিভ। সো যেহেতু এটা রিলেটিভ, এই জন্য এটাকে বলা হচ্ছে রিলেটিভ অ্যাড্রেসিং। আর এই প্রথমে এই যেটা দেখলাম এটা হচ্ছে অ্যাবসলিউট অ্যাড্রেসিং। ওকে, প্রথমে দিতে হচ্ছে অ্যাড্রেসটা, তারপরে কি আসতেছে, তারপরে আপনাকে দিতে হবে অ্যাক্সেস মডিফায়ার বা অ্যাক্সেস টাইপ। অ্যাক্সেস টাইপ 6 ধরনের আছে। এই যে ফাইল নেম আমরা দিলাম, তারপরে আমাদের ফাইল টাইপ বা এটাকে অ্যাক্সেস মডিফায়ারও বলা হয়। তো মূলত 3 ধরনের আছে। এই 3 ধরনের মধ্যে আবার এক্সট্রা কিছু ফ্যাসিলিটি দিয়ে আরো 3 ধরনের তৈরি করা হয়েছে। আর ডাব্লিউ এ, আর আর দিয়ে তো বোঝাচ্ছে, আপনারা বুঝতেই পারতেছেন সহজে, যে রিডিং, রিড। ঠিক আছে, আপনি এরপরে যদি আর দেন, তার মানে হচ্ছে সে এই ফাইলটা রিড করবে। আপনি যদি ডাব্লিউ দেন, তার মানে এই ফাইলটা রাইট করবে। আপনি যদি এ দেন, আরেকটা অ্যাক্সেস মডিফায়ার আছে, সেটা হচ্ছে এ। বলেন তো এটা কি জিনিস? স্যার যুক্ত করা। হ্যাঁ হ্যাঁ স্যার যুক্ত করা। এই যুক্ত করা বলতে কি বোঝাচ্ছেন? মানে স্যার ফাইল খোলা, মানে এখানে ফাইল খোলার অর্থ হচ্ছে ফাইলটি খোলার আগে যা আছে তা থাকবে, সেগুলোর পর ফাইল থেকে মানে ফাইলে লেখা শুরু হবে। অর্থাৎ এটা রাইটিং এর আরেকটু এনহ্যান্সড একটা ভার্সন। অর্থাৎ রাইটিং যখন আপনি এই রাইট মোডে ওপেন করবেন, তখন সে কিছু দেখবে না, আগের ফাইলে কি ছিল না ছিল সেগুলো ডিলিট করে দিয়ে প্রথম থেকে আপনি যা লিখবেন সেগুলো আবার লেখা শুরু, মানে প্রথম থেকে লেখা শুরু করবে, আগে সব মুছে দিয়ে। আর এ মানে হচ্ছে অ্যাপেন্ড, মানে হচ্ছে আগে যেগুলো আছে আছে, তারপর থেকে
সে লেখা শুরু করবে। সো আপনি যদি সেই মোডে ওপেন করতে চান তাহলে এ লিখবেন। আর এখন আমরা আসলে ওই এই মোডগুলো ইউজ করি না, এই সাধারণত প্লাস যে মোডগুলো আছে সেগুলো, এগুলোর মধ্যে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি আছে, অর্থাৎ রিডিং এর সাথে এখানে রাইটিংও করা যায়। সিমিলারলি এখানে কিছু মানে এক্সট্রা ফ্যাসিলিটি পাওয়া যায়, এই জন্য ওই প্লাস এটা আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, আচ্ছা। সো এ প্লাস দিয়ে আমরা ধরেন এটা ওপেন করলাম। সো এই অ্যাক্সেস মডিফায়ার গুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, ফাইল যখন আপনি যে কোনো একটা ফাইল খুলবেন, ফাইলটাকে ক্লোজ করতে হবে। ফাইলটাকে ক্লোজ করার জন্য কি করতে হবে, এই যে আপনি ফাইলের নামটা দিয়েছেন, ফক্লোজ নামক একটা ফাংশন আছে, সেই ফাংশনটা কল দিতে হবে, এই পয়েন্টারটা পাঠিয়ে দিই। ঠিক আছে, তো আমরা ধরেন প্রিন্ট করেছিলাম, প্রিন্ট এফ দিয়ে এরকম, তাই তো? জি। We have written something in file successfully. ঠিক আছে, এরকম আমরা কোনো কিছু একটা প্রিন্ট করলাম। সেইটা কিসে প্রিন্ট হবে, আসলে কনসোলে প্রিন্ট হবে, তাই তো? কারণ আমরা প্রিন্ট এফ দিয়ে এইভাবে আসলে আমরা আগে দেখেছি যে এটা কি, ওই যখন আমরা এখানে বিল্ড এন্ড রান দিচ্ছি তখন আসলে এটা কনসোলে আপনার প্রিন্ট হবে। তা আমরা এখন ফাইলে আসলে রাইট করতে চাই। ফাইলে রাইট করতে গেলে এই প্রিন্টএফ এর মতোই এফ প্রিন্টএফ, ঠিক আছে, এফ প্রিন্টএফ দিতে হবে। এখানে যেই প্যারামিটার গুলো দিতে হয় প্রিন্টএফ এ, সেটা হলো প্রথমে আপনি দিয়ে দিবেন এরকম একটা স্ট্রিং, তারপরে কমা কমা দিয়ে যদি কোনো অতিরিক্ত ওয়াইল্ড কার্ডের কোনো কিছু দেওয়া লাগে সেগুলো কমা কমা দিয়ে দিতে হতো। এফ প্রিন্টএফ এ সেম, কিন্তু তার আগে এই 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 জিনিসগুলোর আগে একটা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে প্রিন্টএফ এর ক্ষেত্রে তো নির্ধারিত যে সে এসটিডি আউটে আউটপুটটা দিবে। প্রিন্টএফ এর ক্ষেত্রে বলে, প্রিন্টএফ এর ক্ষেত্রে বলে দিতে হচ্ছে সে কোন ফাইলে আউটপুটটা দিবে, সেই ফাইলটার নামটা আগে দিতে হয়। এই জাস্ট পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। ধরেন এটা আমরা যদি কোনো একটা ফর লুপের মধ্যে দেই, int I equal to 10, sorry, I equal to 1, অথবা 0 থেকেই শুরু করি। আমরা ধরেন 5 টাইমস কোনো কিছু একটা লিখতে চাই ফাইলের মধ্যে, তো আমরা f printf দিলাম, this is the line number %d। ওকে, এরপর আমরা I + 1 দিয়ে দিলাম, অর্থাৎ এত নাম্বার লাইন। ওকে, সো আসেন আমরা এই প্রোগ্রামটা রান করি, বিল্ড এন্ড রান দিলাম। we have written something in file successfully, এই লাইনটা এসে প্রিন্ট হয়েছে, কিন্তু এই লাইনটা দেখেন এখানে কোনো প্রিন্টের খোঁজ খবর নাই। আমরা যদি একটু এই এতে চলে যাই, দেখবেন input.txt একটা ফাইল এই যে তৈরি হয়েছে। input.txt ফাইলটা যদি আমরা দেখি তাহলে কোড ব্লকস এর এখানে আমরা ওপেন করে দেখি। আচ্ছা, এটা তো চাচ্ছে হচ্ছে যে কি দিয়ে আসলে রান করবে সেটা। আমরা নরমাল কোন একটা টেক্সট এডিটর দিয়ে ওপেন করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সেই যে দেখেন এখানে কি করেছে, দিস ইজ দ্য লাইন নাম্বার 1, এই I এর ভ্যালু I+1, 0 ছিল প্রথমবার, 0+1, তার মানে 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন। সো আপনি দেখতে পাচ্ছেন এটা এখানে 5টা লাইন প্রিন্ট হলো 5 বার, তারপরে সে ক্লোজ করে দিল। ফাইল ওপেন করলে ক্লোজ করতে হবে, এটা সবসময় মনে রাখতে হবে, আমরা এটা ভুলে যাই প্রায়। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন এটা আমরা অ্যাপেন্ড মোডে ওপেন করেছি, তো এই ফাইলটা এটা আমরা জাস্ট আবার রান করি, দেখি কি হয়। আবার রান করলাম, ঠিক আছে। এখন আসেন ইনপুট ফাইলটা আমরা ওপেন করি, দেখেন এখানে কিন্তু 5টা লাইন আগে প্রিন্ট হয়েছিল, পরে আবার 5টা লাইন প্রিন্ট হলো। আপনি যদি আরেকবার রান করেন তাহলে আরো 5টা লাইন এখানে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, কারণ আমরা অ্যাপেন্ড মোডে ওপেন করেছি। অ্যাপেন্ড মোডে ওপেন করার ফলে আপনি যতবার রান করবেন ততবার কিন্তু সে ওই নিচে এই কথাগুলো লিখতেছে, 5 লাইন 5 লাইন 5 লাইন করে 15 লাইন হয়ে গেল।
আচ্ছা, এখন আমি যদি এটাকে রাইট মোডে ওপেন করি তাহলে দেখি রাইট মোডে ওপেন করলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, দেখেন জাস্ট আগে যে লাইনগুলো ছিল সেগুলো এখন কিছুই নাই, জাস্ট 5টা লাইন আছে। তার মানে হচ্ছে সে ওভাররাইট করে দিচ্ছে আগের জিনিসগুলো। ওকে, সো এটা হচ্ছে অ্যাবসলিউট অ্যাড্রেসিং। আপনি যদি রিলেটিভ অ্যাড্রেসিং করতে চান তাহলে জাস্ট এখানে input.txt এতটুকু লিখলেই ফাইন। ধরেন আমরা কি বলে র্যান্ডম নাম্বার কিভাবে ইউজ করে সেটা আমরা দেখি নাই, আমরা একটু র্যান্ডম নাম্বার ইউজ করা দেখি। ধরেন এটা না করে আমরা প্রতিটা লাইনে দুইটা র্যান্ডম নাম্বার প্রিন্ট করি, ঠিক আছে, র্যান্ড কমা র্যান্ড। র্যান্ড ফাংশনটা যেটা করে সেটা একটা র্যান্ডম নাম্বার সে নিয়ে আসে আর কি। তো এই র্যান্ডম নাম্বার আসলে আপনি যতবারই কল করেন একই নাম্বার আসবে, মানে প্রতিবার প্রোগ্রামটা ডেফিনিট আউটপুটে দিবে। সো এটা আসলে র্যান্ডম না। প্রথম নাম্বারটা সাধারণত 41 আসে, তারপর একটা আরো কি কি একটা সিকোয়েন্স আছে। সো সেটা আবার চেঞ্জ করা যায়, সেটা চেঞ্জ করতে হলে সিড চেঞ্জ করতে হয়। সিড চেঞ্জ করার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে srand দিয়ে তারপরে এখানে আপনি কোনো একটা প্যারামিটার দিতে হয়। সো সেই প্যারামিটার দিলে আসলে প্রথমটা 41 আসবে না, কিন্তু যে সিকোয়েন্সটা আসবে প্রতিবার সেই সেম সিকোয়েন্সটাই আসে। এই জন্য আমরা যেটা করি সেটা হলো এটা টাইমের সাথে একটা কানেকশন করে দেই, যে এখনকার যত টাইম আছে সেই টাইমের সাথে কোনো একটা কানেকশন হয়ে যাবে। তো সেই জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ইনক্লুড time.h দিয়ে টাইমের একটা ইনি আসতে হয়, আর এটা কারেন্ট টাইমটা এখানে বসিয়ে দেয় সিড হিসাবে, তাহলে প্রতিবার ভিন্ন ভিন্ন আউটপুট আসবে। ওকে, এটা বিল্ড এন্ড রান দিলাম, সুন্দরভাবে এটা রান হলো। আসেন আমরা দেখি ইনপুটের মধ্যে, দেখেন এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো দেখে রাখেন। প্রথমটা 1953, সরি 19353। সো আমরা আবার রান করে দেখি যে পরের বার কি 19353 আসে কিনা। যেহেতু টাইমের সাথে কানেকশন করে দিছি সেম আসবে না। সো দেখেন এই চেঞ্জ হয়ে গেল নাম্বারটা। আচ্ছা, এখন আমরা এটা ধরেন এই ফাইলটাকে আমরা আসলে ইনপুট ফাইল হিসাবে ইউজ করব। এটা আমরা রাইট না দিয়ে এটা আমরা রিড হিসাবে নিলাম। ওকে, রিড হিসাবে নিলাম। এই অংশটুকু আমরা কমেন্ট করে দিলাম। আমরা জাস্ট আরেকটা ফাইলের মধ্যে যেটা করব, ধরেন আরেকটা ফাইল নিচ্ছি যেটার নাম দিলাম out equal to f open। এটাকে আমরা রিলেটিভ অ্যাড্রেসিং দিয়ে করি। আচ্ছা, এটা রিলেটিভ অ্যাড্রেসিং ধরেন output.txt নাম দিলাম, এটা রিলেটিভ অ্যাড্রেসিং। সো এটা রাইট রাইট প্লাস দিয়ে করলাম। তো আমরা দিচ্ছি যে ওকে ফর লুপ দিয়ে, ফর লুপ না, যতক্ষণ পর্যন্ত সে 2টা করে নাম্বার পায়, ধরেন while f scanf, আপনি যখন scanf দিয়ে ইনপুট নিতেন, f scanf দিয়ে সেমই, জাস্ট খালি আগে বলে দিতে হয় কোন ফাইলটা, এটা প্যারামিটার হিসেবে দিতে হয়, ঠিক আছে। সো আমরা 2টা করে নাম্বার নিব, %d আমাদের মনে আছে আমরা এই ধরনের একটা টিল্ট সাইন ইউজ করেছিলাম। ওকে, and x and y আমরা নিলাম, দেন আমরা এটা জাস্ট প্রিন্ট করব f printf। তারপর আপনার প্রথমে বলে দিতে হবে কোথায়, আউটপুট আউটে, তারপর %d প্লাস %d ইকুয়াল টু %d, এইভাবে আমরা লিখলাম। সো দ্যাট এখানে x y এবং x প্লাস y 3টা জিনিস দেয়া যায়। আমাদের ইন্টিজার নিতে হবে, ইন্টিজার x এবং y নিতে হচ্ছে। ওকে, সো এটা আমরা রান করি, রান করলে কি হয় আমরা দেখি। আচ্ছা, ফাইল এটা আমরা ক্লোজ করি নাই, সেটা খুবই খারাপ হয়েছে, ফাইলটা ক্লোজ করতে হবে। ফাইল ক্লোজ না করলে দেখবেন আবল তাবল অনেক সময় সমস্যা হয় আর কি।
সো ইনপুট আমাদের এই যে আউটপুটও জেনারেট হয়ে গেছে। আসেন আমরা এই ফাইলটা দেখি, ইনপুট ফাইলটা এবং আউটপুট ফাইলটা দুইটাই আমাদের হাতে আছে। সো এখানে দেখেন এখান থেকে ইনপুট নিল, ইনপুট নিয়ে এরকম প্লাস দিয়ে এই করে বাস আউটপুট গুলো এখানে। আপনি যদি এগুলো কনসোলে আউটপুট দিতে চাইতেন সেটাও আপনি পারতেন। আচ্ছা, আরেকটা ছোট ট্রিক বলে দেই, যেটা হচ্ছে আপনার আমাদের অনেক সময় দরকার হয় যে ওকে আমরা স্ক্যানএফ প্রিন্টএফ দিয়ে লিখে ফেলেছি, বাট এখন আপনার আউটপুটটা মানে কনসোলের যে বাফারটা, এই বাফারটার কিন্তু একটা লিমিট আছে। আপনি অনেকগুলো আউটপুট দিয়ে দেখবেন উপর থেকে কিন্তু অনেক কিছু নাই হয়ে যাচ্ছে, নিচে যখনই আউটপুট দিবে উপর থেকে এগুলো নাই হয়ে যাবে। বাফারের একটা লেন্থ আছে, ওই লেন্থের বেশি সে আসলে রাখবে না বা থাকে না। তো যার ফলে যেটা হয় সেটা হচ্ছে আপনার অনেক সময় অনেক বড় আউটপুট বিভিন্ন অবজারভেশন করা লাগে, তখন ফাইলে আউটপুটটা দিলে আউটপুটটা থাকে। তো আপনার আপনি অনেক বড় প্রোগ্রাম হয়তো লিখে ফেলেছেন, যে প্রোগ্রামটার মধ্যে স্ক্যানএফ গুলোকে এইভাবে এফ স্ক্যানএফ দিয়ে পরিবর্তন করা বা প্রিন্টএফ গুলোকে এফ প্রিন্টএফ দিয়ে পুরো পরিবর্তন করাটা একটু টাফ। টাফ বলতে একটু সময় সাপেক্ষ, তাই তো? আর প্রোগ্রামাররা লেজি। সো আপনি চাচ্ছেন যে না, এটা আসলে কোন একটা ফাইলে আপনি আউটপুটটা দিবেন। তো সেই ক্ষেত্রে ফ্রি ওপেন বলে একটা ব্যাপার আছে। ফ্রি ওপেন আপনি এইটা করে দিতে পারেন। ফ্রি ওপেন এর মধ্যে কি কি জিনিস চায় সেটা হচ্ছে ফাইলের নাম, প্রথমে দিতে হবে ফাইলের নাম, কনসোল কনসোল আউট আমরা নাম দিলাম, ধরেন কনসোল আউট ডট টিএক্সটি, ফাইলের নাম যে কোনো কিছু দিতে পারেন। তারপরে দিতে হবে হচ্ছে মোড, তাই তো? মোড দিতে হবে, তার মানে আপনি এটা হচ্ছে রাইট করতে চাচ্ছেন। ওকে, তারপরে দিতে হচ্ছে রেস্ট্রিকশন মোড, অর্থাৎ আমরা কোন জায়গা থেকে এটা করতেছি, তাই তো? সো এসটিডি আউট। হোপফুলি আমি সিনট্যাক্স গুলো ঠিক লিখেছি, অনেকদিন পরে লিখতেছি যদিও আমি শিওর না, আমি একবার করে দেখতে হবে। অর্থাৎ আমি যেটা করার চেষ্টা করতেছি, ওই যে পাইপের কথা বললাম, এসটিডি আউটের পাইপটা আমি এই ফাইলের মধ্যে নিয়ে দিচ্ছি, যার ফলে আপনার ওই কনসোলে যে আউটপুটটা দিচ্ছিল এই লাইনটা বাদ দিয়ে আমি যদি আবার এখানে এটা রান করে দেখি, কনসোল আউটপুট উই হ্যাভ রিটেন সামথিং ইন ফাইল সাকসেসফুলি, কনসোলে যে আউটপুটটা দিচ্ছিল সেই আউটপুটটা আমরা চাচ্ছি যে কনসোলে না দিয়ে কোন একটা ফাইলে দিবে, জাস্ট ফাইলে রিডাইরেক্ট করে দিচ্ছি। তো সেই জিনিসটা আমরা এখানে করছি। আসেন দেখি একটু রান করে দেখি। সো এখানে দেখেন এখন এখানে কিছুই প্রিন্ট হলো না। সো আসেন আমাদের এখানে দেখি এই যে কনসোল ডট আউটপুট একটা ফাইল তৈরি হলো, এটার ভিতরে আমরা দেখি উই হ্যাভ রিটেন সামথিং ইন ফাইল সাকসেসফুলি। ঠিক আছে, তো আপনি যদি চান এটাকে অ্যাপেন মোডে ওপেন করতে পারেন। অ্যাপেন মোডে ওপেন করলে কি হবে তা তো জানেনই। তো আমরা ওই লাইনটা দুইবার দেখতে পাবো, এই যে দুইবার দেখতে পাচ্ছি। তো আপনার যদি দরকার হয় কখনো যে ওকে ফাইল আমি এভাবে অ্যাক্সেস করবো না এখন, তাইলে আপনি এই ফাইলের এই জিনিসগুলো যদি বাদ দিয়ে দেন, জাস্ট ফ্রি ওপেন উপরে যদি লিখে দেন, তাহলে কিন্তু কি হয়ে যাচ্ছে, স্ক্যানএফ গুলো এই ফাইল থেকে কোন একটা ফাইল থেকে ইনপুট, আচ্ছা এটা তো আমরা আউটপুটটাকে রিডাইরেক্ট করলাম। ইনপুটটাকে যদি আপনি রিডাইরেক্ট করতে চান স্ক্যানএফ প্রিন্টএফ ঠিক রেখে, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট সেটা আপনারা হয়তো বুঝে গেছেন, অন্য কোনো একটা ফাইলের নাম আমরা এখানে হয়তো লিখলাম, ইন কনসোল ইন নাম দিলাম ধরেন, এটা আমরা রিডিং মোড ওপেন করব এবং এসটিডি ইনটাকে এখানে দিয়ে দেব। তাহলে এই এই ফাইল থেকে কি করবে, সে ইনপুটটা কনসোলে যেভাবে নিত সেভাবে নিয়ে নেবে। সো এই দুইটা লাইন লিখে আপনি একটা সিম্পলি যে কোনো একটা ফাইল মানে একটা প্রোগ্রামকে ফাইল থেকে ইনপুট নিয়ে ফাইলে আউটপুট দেওয়াতে পারবেন। সো মোটামুটি ফাইল নিয়ে আমরা অনেক কথাবার্তা বললাম, একটু জাস্ট গো থ্রু করে যাই, আমরা যদিও টাইম শর্টেজে আছি। সো নতুন ফাইল কিভাবে ক্রিয়েট করতে, আচ্ছা ফাইল যদি এই আপনি যে এখানে সবসময় মনে রাখবেন, আপনি যে ফাইলের কি বলে পাথটা দিচ্ছেন, সেই পাথে যে সে দেখবে যে ফাইলটা আছে কিনা, এমন হতে পারে যে ফাইলটা ওখানে নাই, তখন সে নাল রিটার্ন করবে। এবং মনে রাখবেন আপনি যখন রাইট দিচ্ছেন তার মানে তখন কি ফাইলটা না থাকলে সে ফাইলটা ক্রিয়েট করবে। তো ফাইল ক্রিয়েট করতে যে কখনো সে আপনার জন্য ফোল্ডার ক্রিয়েট করে দিবে না। কি জন্য কথাটা বলতেছি,
ধরেন যে আপনি এখানে বললেন যে ওকে এখানে রিলেটিভ অ্যাড্রেসিং এ আমরা এখানে ww এরকম একটা পাথ দিলাম। এখন আপনার এই আউটপুট ফাইলটা আমরা বলতেছি কি ww নামক একটা ফোল্ডার আছে, সেটার ভিতরে output.txt টা আছে। এখন আপনার জন্য সে আসলে যখন সে আসলে দেখবে যে ww ফোল্ডারটা আসলে এখানে এক্সিস্ট করে না বা এই জিনিসটা আসলে এখানে নাই, তখন আসলে আপনার জন্য সে কোনো ফোল্ডার ক্রিয়েট করবে না। বরং সেখান থেকে সে নাল রিটার্ন করবে এবং এখানে আপনি যখন রাইট করতে যাবেন তখন একটা রান টাইম এরর বা এই ধরনের সমস্যা হবে আরকি। হুম? তো এটা মনে রাখবেন, কখনো আপনার জন্য সে ফোল্ডার ক্রিয়েট করে দিবে না। ফাইলটা যদি না থাকে, এই ফোল্ডারটা আপনি ক্রিয়েট করে www নামক একটা ফোল্ডার আপনি ক্রিয়েট করে রেখেছেন, তখন ফাইলটা নাই, সেটা সমস্যা নাই, সে ফাইল ক্রিয়েট করে দিবে, কিন্তু ফোল্ডার কখনো সে আপনার জন্য ক্রিয়েট করবে না। আচ্ছা, তো এখানে এই জিনিসগুলোই মোটামুটি একটু দেখানোর চেষ্টা করেছে, স্ট্রাকচার দিয়ে এগুলো একটু কাজ টাজ করার চেষ্টা করেছে। আপনারা এগুলো যাদের সাহস আছে তারা, সাহস এবং সময় আছে, তারা এগুলো দেখার চেষ্টা করেন। আমি জাস্ট সংক্ষেপে আমাদের এই জিনিসগুলো, এই আনফরম্যাটেড ডেটা ফাইলস যেটার কথা আগে বলেছিলাম, fwrite fread এখানে ইউজ হয়ে থাকে, সেগুলো যদি কারো ইন্টারেস্ট থাকে সেগুলো নিয়ে কাজ করে দেখতে পারেন। strset বা এখানে আরো অনেক ধরনের কথাবার্তা বলেছে, যেগুলো নিয়ে আমরা আসলে খুব একটা ওয়ারিড হব না, বা আমরা ওগুলো নিয়ে মাথা ঘামাতে আপাতত যাব না। সো বেসিক জিনিসপত্র আমরা দেখে ফেললাম। ফাইল থেকে কিভাবে রিড করতে হয়, ফাইলে কিভাবে আউটপুট দিতে হয়। আপনি একটা স্ট্রিম খুললেন, আপনি চাইলে আরো একাধিক স্ট্রিম খুলে নিতে পারেন। হুম, এবং কি আপনি যে আপনার যদি প্রথমে ইনপুট নেওয়া হয়ে যায়, পরে আউটপুট দিতে চান, তাহলে এই একই এই পয়েন্টারের মধ্যে একটা ফাইল ওপেন করে সেটা থেকে ইনপুট নিয়ে তারপর ওই ফাইলটা ক্লোজ করে ওই এই একই ভেরিয়েবলের মধ্যে কিন্তু আপনি আরেকটা ফাইল ওপেন করতে পারেন, করে তারপরে ওইটাতে হয়তো আউটপুট দিলেন বা ওইটা থেকে আরো ইনপুট নেওয়া লাগলে নিলেন, তারপরে আপনি আবার ওই ফাইলটা ক্লোজ করে দিলেন। এই জিনিসগুলো একই, আমরা জাস্ট 2টা ফাইল নিয়ে কাজ করেছি, তো 5টা 10টা 100টা ফাইল নিয়ে আপনি আসলে কাজ করতে পারবেন, নো হ্যাসেল। তো আমাদের এই ফাইল অ্যাক্সেসিং এর 3টা মোড আছে, সেটা আপনার সবসময় মনে রাখতে হবে, রিডিং, রাইটিং এবং অ্যাপেন্ড। ঠিক আছে? সো এখানে ছোটখাটো কোনো কোশ্চেন থাকলে করে ফেলতে পারেন, আমরা যদিও একটু টাইম শর্টেজে আছি। অ্যাক্সেস মোড গুলো বুঝতে পারলে, এবং আমরা রিলেটিভ অ্যাড্রেসিং এর কথা বলেছি, অ্যাবসলিউট অ্যাড্রেসিং এর কথা বলেছি। ওকে, জাস্ট কনসেপ্ট গুলো রাখার জন্য বলতেছি। আচ্ছা, সো আসেন এরপরে আমরা একটু তারপরের ইয়েতে চলে যাই। আমাদের এরপরে যেতে হবে হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং, তাই তো? আচ্ছা, লো লেভেল প্রোগ্রামিং এ আমরা একটু সময় ব্যয় করব, খুব বেশি না। লো লেভেল প্রোগ্রামিং এ আসলে খুবই মজার অনেক ব্যাপার এখানে আছে। এইগুলো আসলে এখানে যে জিনিসগুলো দেখানো হবে, লো লেভেল প্রোগ্রামিং বলতে বোঝাচ্ছে হচ্ছে মানে আপনি কম্পিউটারের কাছাকাছি দিয়ে ইনস্ট্রাকশন দিয়ে কাজ করতে পারতেছেন বা কাজ করবেন আর কি। হুম, তো সেই এই ইনস্ট্রাকশন গুলো খুবই ফাস্টার হয় সাধারণত। এই যে এই জন্য রেজিস্টারের কথা আগের দিন বলেছি, রেজিস্টারের কথা তারা এখানে বলেছে, এই জন্যই চ্যাপ্টারে নিয়ে এসেছে, যদিও এটা একটা স্টোরেজ ক্লাস। আচ্ছা, এখানের মেইন যে আকর্ষণ সেগুলোর মধ্যে আছে বিটওয়াইজ অপারেশন, অর্থাৎ কি বলে প্রতি বিট, একটা বিটের সাথে আরেকটা বিট অপারেশন করে তারপরে কাজ করা। ওয়ান্স কমপ্লিমেন্ট অপারেটর, এটা সম্পর্কে আমরা অলরেডি জেনেছি এবং এটা কি কাজ করে আমরা সবই জানি। এরকম একটা টিল্ট সাইন, তাই না? এটাকে বলা হয় টিল্ট সাইন। তো এই সাইনটা দিয়ে আপনি কোনো যদি এক্স লেখেন, এক্স এর মধ্যে যদি এক্স এর বাইনারি রিপ্রেজেন্টেশনটা যদি এরকম হয়, তাহলে এটা জাস্ট ওয়ান্স কমপ্লিমেন্ট অপারেটর ব্যবহার করার পরে এটা যেটা হয়ে যাবে, 1 গুলো 0 হয়ে যাবে, 0 গুলো 1 হয়ে যাবে, তাই তো? এটা আমরা সবাই ভালো করেই জানি। সো ওয়ান্স কমপ্লিমেন্ট অপারেটর সম্পর্কে আমরা জানলাম। আচ্ছা, আমার এখান থেকে কি কোনো আওয়াজ হচ্ছে, বাতাসের আওয়াজ? শুনতে অসুবিধা হলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আচ্ছা, এখানে দেখেন ওয়ান্স আচ্ছা ঠিক কমপ্লিমেন্ট, আছে। ওকে, থ্যাংক ইউ। ওয়ান্স কমপ্লিমেন্ট অপারেটর আরেকটা নাম দেওয়া আছে এখানে, কমপ্লিমেন্টেশন অপারেটর। ঠিক আছে, এটাকে আদর করে অনেকে কমপ্লিমেন্টেশন
অপারেটর বলে। ওকে, সো ওয়ান্স কমপ্লিমেন্ট অপারেটর গেল। তারপরে আপনার লজিক্যাল বিটওয়াইজ অপারেটরস। লজিক্যাল বিটওয়াইজ অপারেটর, বিটওয়াইজ এন্ড আছে, বিটওয়াইজ এক্সক্লুসিভ অর আছে, বিটওয়াইজ অর আছে। এগুলো কি করে, ধরেন 5 একটা নাম্বার আছে, আরেকটা নাম্বার আছে ধরেন 7, আমরা এগুলোর বাইনারি রিপ্রেজেন্টেশন যদি লিখি 101, আরো আগে একটা 0 দিলাম, 0111, ঠিক আছে। তো এখন আমরা যদি, আচ্ছা এটা আরেকটু অন্যরকম নেওয়া যায় কিনা সেটা চিন্তা করছিলাম। 0, আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, এটা 7 না নিয়ে 6 নেই, তাহলে হয়তো আর একটু মানে সব ধরনের কম্বিনেশন গুলো আসবে, ঠিক আছে। সো এখন আমরা এই 5 and 6 এটা করব। এই এন্ড মানে হচ্ছে সে বিট ওয়াইজ কাজ করবে, দুইটা বিটি যদি কি হয় 1 হয় তাইলেই 1 নামবে, অথবা যদি দুইটা বিট 1 না হয় তাইলে 0 নামবে, ঠিক আছে। দুইটা বিটই 1, অর্থাৎ ওই যে আমাদের এন্ড এর কথা মনে আছে, এই পাশেরটাও ট্রু হইতে হচ্ছিল, এই পাশেরটাও ট্রু হইতে হচ্ছিল, দুইটার একটা ফলস হয়ে গেলে এটা আর কাজ করতেছিল না। বিটওয়াইজ এন্ডটা কাজ কাইন্ড অফ সেরকম, অর্থাৎ এই যে দেখেন এখানে 1 আছে এখানে 0 আছে, তার মানে কি নামবে 0, তারপরে এখানে 0 আছে এখানে 1 আছে মানে নামবে 0, 1 আছে 1 আছে কেবলমাত্র এখানে 1 নামবে, এখানে 0 0 আছে, ঠিক আছে। অর্থাৎ কোন একটার মধ্যে যদি 0 থাকে তাহলে এখানে 0 নামবে। এখন এই নাম্বারটা কত, তাইলে এই নাম্বারটা হচ্ছে 5 আর 6 কে এন্ড করে আমরা কত পাচ্ছি, এটা হচ্ছে 4 এর ঘর, তাই তো, 1 2 4, তার মানে হচ্ছে এটা, তার মানে 5 এবং 6 এন্ড করে আমরা পাচ্ছি 4। আচ্ছা, অর বিটওয়াইজ এক্সক্লুসিভ অর, এটাতে পরে আসতেছি। বিটওয়াইজ অর কি জিনিস সেটা আপনারা ভালো করে জানেন, দুইটার একটা যে কোনো একটা 1 হইলেই 1 হয়ে যাচ্ছে। সো এটা 1 আছে এটা 0, নিচে 1 নামতেছে, 0 1 আছে 1 নামতেছে, 1 1 আছে 1 নামতেছে, 0 0 আছে কেবলমাত্র তখনই 0 নামবে, আর বাকি সব সময় মানে যে কোনো একটা 1 থাকলেই 1 নামবে। তার মানে 5 5 অর 6 এটা যদি আমরা করি তাহলে আসতেছে কত, এটা হচ্ছে 7, তাই তো, 7। সো 5 অর 6 করলে 7। সো এন্ড এর ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন একটা জিনিস, এই দুইটা নাম্বার এন্ড করে যেই নাম্বারটা আসতেছে সেই নাম্বারটা কখনোই এই দুইটা নাম্বারের সমান, এই দুইটা নাম্বার মধ্যে যেটা ম্যাক্সিমাম মিনিমাম সেটার চেয়ে বড় হতে পারবে না। এই দুইটা নাম্বারের মধ্যে যেটা মিনিমাম সেটার চেয়ে এন্ড করলে পরে এই নাম্বারটা বড় হতে পারবে না, রাইট। আবার এইখানে হচ্ছে ব্যাপারটা উল্টা, অর্থাৎ এই দুইটা নাম্বারের মধ্যে যেটা ছোট, সরি এই দুইটা নাম্বারের মধ্যে যেটা বড় সেইটার চেয়ে ছোট কখনো হইতে পারবে না এই রেজাল্টটা সব সময় এটার সমান বা বড় হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন বিটওয়াইজ এক্সক্লুসিভ অর। বিটওয়াইজ এক্সক্লুসিভ অর কি জিনিস, এটার বিটওয়াইজ এক্সক্লুসিভ অর এর আবার ম্যাথমেটিক্যাল সাইন আবার একটু অন্য ধরনের, একটা প্লাস লিখে তারপরে এরকম একটা গোল দেয়, এরকম সাইন আপনারা কখনো দেখেছেন কিনা। 5 এবং 6 এর বিটওয়াইজ এক্সক্লুসিভ অর যদি আমরা করি তাহলে কেমন আসবে জিনিসটা আমরা একটু বলি। এক্সক্লুসিভ অর মানে হচ্ছে দুইটাই যদি সেম হয়, দুইটা বিটই যদি সেম হয় তাহলে 0 নামবে, আর দুইটা বিটের যদি ডিফারেন্ট হয় তাহলে 1 নামবে। যেমন এখানে আসেন, এটা 1 এটা 0 নামতেছে 1, কারণ একটা 1 আছে আর একটা 0, দুইটা ডিফারেন্ট। এখানে এটা 0 এটা 1, তার মানে দুইটা ডিফারেন্ট, নামতেছে 1। এখানে 1 1, সো দুইটা সেম, সো নামবে 0। এখানে এটা 0 এটা 0, সো নামতেছে 0। তার মানে হচ্ছে মানে কি বলে এটাকে, দুইটা ডিফারেন্ট হইলেই তখন 1 নামতেছে, সেটা হতে পারে 1 0 অথবা 0 1। আর দুইটা যদি সেম হয় অর্থাৎ 1 1 অথবা 0 0 তাহলে 0 নামতেছে। সো এটা হচ্ছে 3, তাই তো। এটার ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো কনক্লুশনে, আমরা একটু আগে যে এসেছিলাম যে এটার চেয়ে ছোট হবে বা বড় হবে, এই ধরনের কনক্লুশনে আসাটা মুশকিল। সেটার
3 পেলাম। তো এই যে এই সাইনটা, এটা তো ম্যাথমেটিক্যাল সাইন, আমাদের প্রোগ্রামিং এ এটাকে এই ধরনের একটা টুপি সাইন আছে, এই সাইন দিয়ে দেখানো হয়। আপনার কিবোর্ডের মধ্যে শিফট 6 এর মধ্যে দেখবেন এই ধরনের একটা সাইন দেওয়া আছে, ঠিক আছে? তো এইগুলা, এই যে বিটওয়াইজ অপারেটর গুলো আছে, এগুলোর সাথে আপনার বিটওয়াইজ লজিক্যাল বিটওয়াইজ অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করা যায়, যা অর্থাৎ অর ইকুয়াল, আমরা যেরকম প্লাস ইকুয়াল ইউজ করেছিলাম এরকম ভাবে অর ইকুয়াল, এন্ড ইকুয়াল, জর ইকুয়াল এগুলো করা যায়। এগুলোকে বলা হয় অ্যাডিশনাল লজিক্যাল বিটওয়াইজ অপারেটর, সেইগুলো কোথাও না কোথাও বলা আছে আর কি। আচ্ছা, মাস্কিং, মাস্কিং হচ্ছে ধরেন যে আমি কিছু বিটকে চাচ্ছি ফিল্টার করে দিতে, অর্থাৎ এই যে এটা আছে এর মধ্যে দেখেন এই প্রথম দিকের এতগুলো বিট আছে, এই বিটগুলোর মধ্যে কিছু 0 আছে কিছু 1 আছে, আমি চাচ্ছি এগুলো ফিল্টার করে দিতে, অর্থাৎ এইগুলো আমি নিতে চাই না, এইগুলো 0 নামবে, সো আমি মূল মাস্কটার মধ্যে ওই বিটগুলো 0 করে রাখলাম। আর বাকি কিছু বিট চাই যে এখানে যে বিটগুলো আছে সেই বিটগুলো নামবে, সো ওই বিটগুলো 1 করে রাখলাম। তারপরে কি করলাম, এই এর সাথে এই মাস্কটা যে তৈরি করেছি সেই মাস্কটাকে এন্ড করে দিলাম। এন্ড করে দিলে কি হবে, এখানে যেহেতু 0 করে দিছি, তার মানে এন্ড এর প্রপার্টি কি, 0 থাকলে অবশ্যই 0 নামবে, তার মানে এইটার ক্ষেত্রে এই যেখানে 0 গুলো আছে এইগুলোর ক্ষেত্রে ওই উপরে আসলে কি সে কি দেখতেও যাচ্ছে না, এগুলো 0 নামায় দিচ্ছে, তো ফিল্টার্ড হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো এখানে নিচে আসতে পারতেছে না। আর এইগুলোতে 1 করে রাখছি মানে কি, আমার কোনো অবজেকশন নাই, ও যেটা বলে সেটাই। তো এখানে যদি 1 থাকে তাহলে ওই 1টা আসতেছে, ওখানে যদি 0 থাকে তাহলে 0টা আসতেছে, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে ফিল্টারিং করা হয় অনেক সময় মাস্কিং করে। এগুলোর আবার অনেক মজার ব্যাপার স্যাপার আছে আর কি। ধরেন যে আপনি 5টা 1 করতে চান, 1 2 3 4 5 6, সরি 5টা 1 করতে চান, তাই তো? তো 5টা 1 করতে এই সংখ্যাটা জেনারেট করার সবচেয়ে সহজ উপায় কি? এই সংখ্যাটার জেনারেট করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি এই সংখ্যাটা জেনারেট করেন, জেনারেট করার পর তার থেকে 1 মাইনাস করে দেন, তাহলে আপনার এই সংখ্যাটা চলে আসবে। আচ্ছা, এই সংখ্যাটা আপনি জেনারেট করবেন সহজে, কিভাবে জেনারেট করা যায়? সহজে কিভাবে জেনারেট করা যায় সেটাতে আমরা একটু পরে আসতেছি, নিচেই চলে আসবে। সেটাকে বলা হচ্ছে, খুবই মজার দুইটা জিনিস আছে, শিফট অপারেটর। একটাকে বলা হচ্ছে লেফট শিফট অপারেটর আর একটাকে বলা হচ্ছে রাইট শিফট অপারেটর। এই যে এখানে দেখাচ্ছে বি ইকুয়াল টু এ শিফট, এটাকে বলা হচ্ছে লেফট শিফট, দেখেন লেফট শিফট 6। আচ্ছা, এটা আসলে কি করে, ধরেন এই 6 এর বাইনারি রিপ্রেজেন্টেশন যদি আপনি নেন, সরি এ এর বাইনারি রিপ্রেজেন্টেশন, 6 এর না, এ এর বাইনারি রিপ্রেজেন্টেশন ধরেন এই যে এই ভ্যালুটা, এইটাকে এরা এখানে নিয়েছে, এই পুরোটা এটা হচ্ছে এ এর রিপ্রেজেন্টেশন। এখন এই বাম দিকে চলে যাচ্ছে, তার মানে হচ্ছে 6 ঘর এইটার এই জিনিসগুলো বাম দিকে শিফট হয়ে যাবে, ঠিক আছে? বাম দিকে শিফট হয়ে যাবে মানে এই যে দেখেন এ লেফট শিফট 6, মানে হচ্ছে একেবারে বামে, সরি ডানে যেই সংখ্যাটা ছিল সেটা চলে যাবে 6 ঘর বামে, ঠিক আছে? 6 ঘর বামে, এই দেখেন এটা চলে এসেছে এখানে। এখন এই 6 ঘর বামে মানে হচ্ছে এই দিকে, এই ডান দিকে 6টা শূন্য যুক্ত হলো, তার মানে এই এই এতটুকু অংশ যে আছে এরা চলে আসলো এইখানে। এই জিনিসগুলো আরো এদিকে চলে যাওয়ার ফলে, এদিকে যেহেতু আমার আর বিট রাখার জায়গা নাই, এই দিকটাতে আর বিট রাখার জায়গা নাই, তাই এগুলো বাদ হয়ে গেছে, ঠিক আছে? এই বিটগুলো হারিয়ে ফেলেছি আমরা, আর এইখানে নতুন যুক্ত হয়েছে 6টা শূন্য। এখন কথা হচ্ছে যে আপনার একটা, যদি আমরা লেফট শিফট 1 দিতাম তাহলে জাস্ট 1 ঘর যেত, ঠিক আছে? একটা শূন্য যুক্ত হতো। এটা হচ্ছে, এগুলা কিন্তু বাইনারিতে হচ্ছে সম্পূর্ণ। এখন একটা মজার ব্যাপার আপনাদেরকে দেখাই, ধরেন a ইকুয়াল টু 5 আছে, b ইকুয়াল টু আমি বললাম a লেফট শিফট 1, এই নাম্বারটা কত হবে বলতে পারবেন? কেউ বলতে পারবেন এই নাম্বারটা কত হবে? আচ্ছা,
আপনার কাছে মনে হচ্ছে এটা বাইনারিতে নিতে হবে, এর আগে বলা সম্ভব না, কিন্তু এর আগেও বলা সম্ভব। কেন বলা সম্ভব আমরা একটু বলতেছি। এই 5 এর বাইনারি রিপ্রেজেন্টেশন যদি আনেন 0101, তাই তো, এই ধরনের একটা কিছু, আপনি এর আগে আরো 0 দেন আপনার ইচ্ছা মতো। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমি নিচে যদি 1 2 3 4টা ডিজিট লিখি, 5টা লিখলাম, বা 4টাই রাখতে পারি, 5টা নেওয়ার দরকার নাই। তার মানে এটা এক ঘর শিফট হয়ে এদিকে চলে আসতেছে, এটার মধ্যে 1, এটা এক ঘর শিফট হয়ে এখানে চলে আসছে 0, এক ঘর শিফট হয়ে 1, আর এটা বাদ হয়ে যাচ্ছে, আর এইদিকে একটা 0 যুক্ত হচ্ছে। ঠিক আছে, তার মানে এই নাম্বারটা আপনি যদি দেখেন তাহলে এটা হচ্ছে 1 এর ঘর, এটা 2, এটা 2 এর ঘর, এটা 4 এর ঘর, এটা 8 এর ঘর। তার মানে এই নাম্বারটা হচ্ছে 10, 8 প্লাস 2 10, তার মানে বি এটা হচ্ছে 10। আপনি কি বলতে পারবেন সি যদি আমি আরেকটা নাম্বার দেই যেটা হচ্ছে এ 2, এই নাম্বারটা সি, সি এর ভ্যালু কত হবে? আপনি নিঃসন্দেহে বুঝতে পারতেছেন যে এই নাম্বারটা শেষে আর একটা শূন্য যুক্ত হবে, তাই তো? আচ্ছা, এইখানে যদি আমরা দিয়েছি এই বিটটা চলে গিয়েছে, এটা তো আসলে বাইনারি নাম্বার, কি বলে 32 বিটের, তো এগুলো আসলে 000 থাকবে, একেবারে লেফটের যেটা সেটা বাদ হয়ে যাবে। এখানেও সেম, এখানে 000 থাকবে, একেবারে সর্ব লেফটের এটা বাদ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এটা আরেকটা শূন্য বাড়ান, তাহলে এই নাম্বারটা আপনি হয়তো এখান থেকে দেখেই বলে দিতে পারতেছেন না, কিন্তু আমি বলে দিতে পারতেছি, এই নাম্বারটা হবে 20। আপনি যদি এ 3 দেন তাহলে হবে কত? আগেরটা হচ্ছে 20, তার মানে এটা হবে 40। ঠিক আছে, তার মানে আপনি প্রতিবার যখন এখানে দেখেন কি করতেছেন, একটা 0 অ্যাড করতেছেন। আপনি নরমালি চিন্তা করেন 100, এরপরে যদি একটা 0 অ্যাড করেন তাহলে এই নাম্বারটা কত গুণ হয়? 100, আপনি পরে একটা 0 অ্যাড করলেন, এই একটা ডিজিটে 0 অ্যাড করা মানে হচ্ছে আপনি 9টা, এখানে কম্বিনেশন তো আপনার 10টা টোটাল, 0 1 2 3 4 5 6 7 8 9, তার মানে 10টা কম্বিনেশন আপনি অ্যাড করতেছেন। তার মানে 10 গুণ 100 মানে 1000। এখানে দেখেন এটা বাইনারিতে একটা 0 অ্যাড করা মানে কি, মানে আপনি আসলে দুইটা একটা ডিজিটের মধ্যে 0 1 দুইটা কম্বিনেশন থাকতে পারে। তা আগের যেই কম্বিনেশনটা ধরেন যে 100 যদি হয়ে থাকে ইনটু 2, আপনার এই এখানে দুইটা কম্বিনেশন আপনি বাড়ালেন, তার মানে 200, তার মানে নাম্বারটা আসলে ডাবল হয়ে যাচ্ছে। তো দেখেন এই 5 এর পরে এটা 10 হয়ে গেল, 10 এর পরে 20 হয়ে গেল, 30 40 50 সরি 40 80 160 এভাবে করে যাবে। আচ্ছা, এটা হলো লেফট শিফট গেল, লেফট শিফট গেল। এখানে এখন কিন্তু আপনি পেয়ে গেলেন যে সহজে আপনি এই নাম্বারটা কিভাবে বানাতে পারবেন। হয়ে গেল আমাদের এই নাম্বারটা, এই নাম্বারটা সহজে বানানোর উপায় কি বলতে পারবেন তাইলে? এই 1 এর পরে 6টা 0, এটা সহজে বানানোর উপায় কি? 6টা না 5টা 0, এখানে 1 ছিল, আমরা 1 2 3 4 5 ঘর বাম দিকে সরিয়ে দিছি, তার মানে 1, এটাকে আমরা লেফট শিফট করতেছি 5 ঘর। এটা করলে কিন্তু আপনি এই যে এই বাইনারি নাম্বারটা পাচ্ছেন। তারপর তার থেকে -1 করেন, তাহলে আপনি এই জিনিসটা সহজে পেয়ে যাচ্ছেন। ওকে, এটা গেল লেফট শিফট। রাইট শিফটের ক্ষেত্রে কিভাবে কি হবে সেটা আপনারা অবজার্ভ করবেন, অবজার্ভ করে বলবেন। আর লাইফ শিফটের ক্ষেত্রে যেটা হবে সেটা হলো বাম দিক থেকে ডান দিকে আসবে। ঠিক আছে, তার মানে এই নাম্বারটার এই 6 বিট এদিকে করা মানে এই লাস্টের 6 বিট বাদ হয়ে গেল, আর এই দিক থেকে 6 বিট এদিকে চলে আসলো, বাম দিকে শূন্য যুক্ত হলো 6টা। ওকে, সো এইগুলোকে আমরা লস বিট বলতেছি। তার মানে এটা প্রতি এক ঘরের দিকে সরানো মানে 2 দিয়ে ভাগ হওয়া। ঠিক আছে, 109 এই নাম্বারটা যে আছে, এই নাম্বারটাকে আপনি যদি 10 দিয়ে ভাগ দেন, 10 দিয়ে ভাগ দেন বলতে একটা ডিজিট বাদ দিয়ে দেন, তাহলে আপনার কি হলো, 10 দিয়ে ভাগ হয়ে গেল, এটা ইন্টিজার ডিভিশন। তার মানে নাম্বারটা হয়ে যাচ্ছে 10। সো সিমিলারলি এখানে 2 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, এবং এই যে সব জায়গায় 1 থাকতেছে, তার মানে হলো 5 কে আপনি তখন যখন 2 দিয়ে ভাগ দিবেন এখানে হয়ে যাবে 2, তাই তো? এর ফ্লোটিং পয়েন্টের অংশ আসলে থাকার কোনো স্কোপ এখানে নাই। তো এই মেইন জিনিসগুলো, এই যে আপনার বিটওয়াইজ অ্যাসাইনমেন্টের কথা বলেছিলাম, বিটওয়াইজ অ্যাসাইনমেন্টের মধ্যে যে লেফট শিফট এবং রাইট শিফট দুইটাই আসলে
বিটওয়াইজ অ্যাসাইনমেন্টের মধ্যে আছে। আচ্ছা, বিটফিল্ড এটা আপাতত দরকার নাই। তো আমরা যেই জিনিসগুলোর কথা বলেছিলাম, মানে এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেমন আমরা একটা নতুন জিনিস এই অপারেটর গুলো দিয়ে কিছু জিনিস নতুন ইউজ করা শিখতে পারবো। যেমন ধরেন যে আগে আমরা কি করতাম, একটা একটা নাম্বার অড না ইভেন এটা যদি আপনাকে বের করতে বলি, আপনি কি করতেন? ইফ লেখার পরে এক্স মড 2 ইকুয়াল ইকুয়াল 0 অর 1 এরকম কিছু একটা লিখতেন। এই যে মড সাইনটা দেখতে পাচ্ছেন, মডুলাস সাইনটা দেখতে পাচ্ছেন, এটা খুবই কস্টলি অপারেশন, ঠিক আছে? তো এইটা করতে গেলে কিন্তু আপনার একটু বেশি টাইম লেগে যাচ্ছে। এটাকে আপনি আরো একটু সিম্পল করে, মানে কম্পিউটেশনালি আর একটু হ্যান্ডসাম করে লিখতে গেলে আপনি তখন কিভাবে লিখবেন? এটা তো ধরেন এটার মধ্যে 0 আসলে এটাকে আপনি 1 করে দিবেন, আর 1 আসলে 0 করে দিবেন। সেইভাবেও লিখতে পারেন। এই ভিতরের এই কন্ডিশনটা আগে একটা নট দিয়ে দিলাম। তো এখন আপনি আসলে এটা কিভাবে করবেন? আপনি দেখেন, যখনই একটা অড নাম্বার আসতেছে, অড নাম্বারের বাইনারি রিপ্রেজেন্টেশনে কিন্তু শেষে 1 থাকতেছে। তার মানে আপনি যদি এরকম করেন ইফ এক্স এন্ড 1, তার মানে এইটা হচ্ছে একটা অড নাম্বার, ওকে? আর আপনার যদি ইভেন নাম্বার নেওয়া লাগে আগে, তাহলে আপনি এরকম করে দিতে পারেন। অর্থাৎ এটা কখন 1 হবে, বা হ্যাঁ এটা কখন 1 হবে, যখন হচ্ছে এটার একেবারে শেষ ডিজিটটাতে 1 থাকবে, তার মানে ওটা তখন অড। ঠিক আছে? তো এইভাবেও কিন্তু আমরা একটা নাম্বার কি অড কিনা সেটা আমরা চেক করতে পারতেছি। এখানে দেখেন এটা খুবই কস্টলি অপারেশন ছিল, সেখান থেকে আমরা বিট ওয়াইজ মানে লো লেভেল প্রোগ্রামিং এর একটা অপারেশন দিয়ে আমরা এটা করে ফেলতে পারতেছি। সো এটা খুবই আসলে ফাস্টার হয়ে যাচ্ছে। সিমিলারলি ওই 2 দিয়ে ভাগ দেওয়ার বিষয়টা, আগে আপনার ডিভাইড 5 ডিভাইড বাই 2 করতে হচ্ছিল, এখন আপনি জাস্ট এক ঘর রাইট শিফট করে দেন, তাহলে আপনার এটা 2 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে এবং খুবই ফাস্টার কাজ করতেছে। ওকে, সো এরকম কিছু অনেক মজার মজার বিষয় আসলে আছে, আরো অনেক ধরনের মজার বিষয় ছিল যেগুলো আমরা আসলে সময় স্বল্পতার কারণে এখন ডিসকাস করতে পারলাম না। ওকে, 450 আমাদের যে এর পরের চ্যাপ্টার, এখানে এটাতে খুব বেশি একটা গুরুত্ব দিয়ে লাভ নেই, জাস্ট এখানকার বেসিক জিনিসগুলো আমরা বলি, এখানে আমি তেমন কিছুই আমরা দেখাবো না। ইনুমারেশনস বলে একটা কনসেপ্ট আছে, যেটা ইএনইউএম, ইনুম, একটা কি বলে, যেমন আমরা ইন্টিজার লিখতাম বা স্ট্রাক্ট, এগুলো যেমন কিওয়ার্ড লিখেছি, সেরকম ইনুম একটা কিওয়ার্ড। এটা হচ্ছে সাধারণভাবে আপনাকে আপনার ধরেন যে 1 2 3 নাম্বারিং মনে রাখা কিন্তু মানুষের একটু কষ্টকর। তার চেয়ে আপনি যদি ব্ল্যাক হোয়াইট এগুলো নাম দিতে পারেন, প্রোগ্রামের মধ্যে নাম লিখলেন, আর ব্যাক এন্ডে কম্পিউটার সেগুলোর বিপরীতে কিছু নাম্বার অ্যাসাইন করে রাখলো, সেই জিনিসটা করার জন্য আসলে ইনুমারেশনটা ইউজ হয়। ধরেন বিভিন্ন এই যে কালারস করেছে, আপনি ফরগ্রাউন্ডের মধ্যে এই কালার গুলোর কোনো একটা দিয়ে রাখলেন, ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনো দিয়ে রাখলেন, তো এগুলো হচ্ছে সিরিয়ালি করে যায় 0 1 2 3 4 5 6 7 8 এভাবে অ্যাসাইন করে যায়। আপনি চাইলে আলাদাও অ্যাসাইন করে দেবেন, এই যে দেখা যাচ্ছে 0 থেকে 7 পর্যন্ত এগুলো অ্যাসাইন করা আছে। নাম্বার প্রিন্ট করলে আপনি কোনোটা -1 করে দিলেন, তাহলে সে তারপরেরটা করবে মানে এক এক করে যোগ করে করে যাবে, অর্থাৎ -1 এটার পরেরটা হচ্ছে 0, তারপরে 1 2 3, তারপর আবার এখানে যখন আপনি 2 করে দিচ্ছেন তারপরটা 3 4 এরকম করে করে যাবে, এবং এই যে এখানে সেই জিনিসগুলো সে দেখিয়েছে। তো এইটা আর কি জাস্ট মানে মানুষের জন্য এই ধরনের স্ট্রিং লিখে রাখাটা, এটা মানুষের জন্য বেশি সুন্দর বা বোধগম্য আর কি, এই জন্য এই জিনিসটা করা হয়। এছাড়া লো লেভেল প্রোগ্রামিং এর আরো অনেক কিছু আছে। আপনার মেইন এর মধ্যে এই ধরনের আর্গুমেন্ট পাস করা যায়, অর্থাৎ আমরা তো নরমালি কি করতেছি, কোড ব্লকস দিয়ে রান করে দিচ্ছি, কিন্তু আসলে ওই সিএমডি কমান্ড লাইন থেকে এটাকে কল করে, তারপরে মানে মেইন ফাংশনটাকে কল করে সেখানে আপনি আর্গুমেন্ট পাঠাতে চাইলে পাঠিয়ে তারপরে কাজ করা যায়। সেগুলো মানে আমরা এখন ডিপ আসলে যেতে চাচ্ছি না।
এগুলো কারো আগ্রহ থাকলে এখান থেকে দেখে নিতে পারেন। আরো বিভিন্ন লাইব্রেরি ফাংশনের কথা এখানে বলা আছে, কম্পিউটার এইডেড ডিজাইন, ক্যাড বা এই ধরনের বিষয়গুলো এখানে আছে। বিভিন্ন ম্যাক্রো ডিফাইনের এর মধ্যে ব্র্যাকেট দিয়ে চাইলে আরো পাঠানো যায়, ইনফরমেশন পাঠানো যায়, এগুলো এত রিপ্লেস করে ফেলা হবে। এখানে আপনি একটা জিনিস দেখে নিতে পারেন যে ডিফাইনের মধ্যে আমরা তো এরকম লিখে একটা লাইন জাস্ট লিখতাম, এখানে মাল্টি লাইন, অনেকগুলো লাইন, পুরো প্রোগ্রামটা এখানে লিখে ফেলেছে। তো মাল্টি লাইন করার জন্য এরকম একটা স্ল্যাশ দিতে হয়, ঠিক আছে, ব্যাকওয়ার্ড স্ল্যাশ শেষে। ওকে, সো এখানে এই ধরনের একটা পিরামিড প্রিন্ট করেছে। এই জিনিসগুলাই মূলত এখানে ছিল। আরো কিছু জিনিস আছে শেষের দিকে, সেগুলো প্রিপ্রসেসরের কথা বলেছে, হ্যাশ ইফ, হ্যাশ এলিফ, এই ধরনের বিষয়গুলো আছে। এগুলো যাদের ইন্টারেস্ট আছে দেখে নিতে পারেন। এগুলো মোটামুটি কি বলে, কোর লেভেলের সি প্রোগ্রামিং। স্ট্রিংগাইজিং একটা ব্যাপার আছে এখানে, জাস্ট আপনি যেই টেক্সটটা পাঠাবেন এই অংশটাই সেটা দিয়ে রিপ্লেস করে দিবে। আর একটা হচ্ছে টোকেন পাসিং। সো এগুলি যাদের ইন্টারেস্ট আছে দেখে নিতে পারেন। উই আর নট দ্যাট ইন্টারেস্টেড ইন ইট। সো আমাদের এরপরে চলে যেতে হবে সরি, এরপরে চলে যেতে হবে 4 নাম্বার চ্যাপ্টার সম্ভবত, তাই তো? পেজ 68, এই তো চলে এসেছি। সো ডেটা ইনপুট আউটপুটের এখানে একটু কিছু জিনিস আমাদেরকে দেখতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনপুট আউটপুটের জন্য বিভিন্ন ফাংশনের কথা এখানে বলা আছে। গেট চার একটা ক্যারেক্টার নেওয়ার জন্য, পুট চার একটা ক্যারেক্টার আউটপুট দেওয়ার জন্য, স্ক্যানএফ, প্রিন্টএফ আমরা ইউজ টু, গেটস, পুটস এর কথা এখানে বলা আছে, ঠিক আছে? তো এগুলোতে বিভিন্ন ফরম্যাটিং করা যায়। এই ফরম্যাটিং সম্পর্কে আমরা জাস্ট দেখি। আচ্ছা, একটু মিউট করে দিলাম। আচ্ছা, তো সিঙ্গেল ক্যারেক্টারের ইনপুটের কথা এখানে বলতেছে, সিঙ্গেল ক্যারেক্টার আউটপুটের কথা বলতেছে, এগুলি আপনারা জানেন, গেট চার, পুট চার। তারপরে আপনার স্ক্যানএফ দিয়ে কি কি করে না করে সেগুলোর কথা বলতেছে। এখানে একটু ব্যাপার আছে, স্ক্যানএফ দিয়ে যখন আপনি কোনো ইনপুট নিচ্ছেন, এখানে ওই পার্সেন্ট দিয়ে যে আমরা যে পার্সেন্ট সাইনটা ইউজ করতেছি, এই ওয়াইল্ড কার্ড বা মানে এটার পরে একটা আসলে ক্যারেক্টার থাকে, তাই না, কনভার্সন ক্যারেক্টার। সো সেটা সেইটা কি কি হতে পারে, সেই ক্যারেক্টারটা কি কি হতে পারে এবং কোনটার মানে কি সেটা বোঝানোর জন্য এখানে একটা টেবিল আছে। সবগুলো আপনার দরকার নাই, আপনার মানে জাস্ট একটু দেখে রাখলে হবে। সি দিয়ে তো আমরা নরমাল একটা সিঙ্গেল ক্যারেক্টারকে ইনপুট নেই, ডি দিয়ে ডেসিমেল নাম্বার, ইন্টিজার, ই দিয়ে হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, এটা সাধারণত ই মানে এক্সপোনেনশিয়াল ফরম্যাটে লেখা থাকে। আর এফ নরমাল ফ্লোটিং পয়েন্ট, জি দিয়েও ফ্লোটিং পয়েন্ট নাম্বার বোঝানো হয়। ওকে, এইচ দিয়ে হচ্ছে শর্ট ইন্টিজার, আই দিয়ে ডেসিমেল, হেক্সাডেসিমেল বা অক্টাল, যে কোনোটাই হতে পারে। এটা হচ্ছে আপনি যে ইনপুটটা দিচ্ছে ওটা যদি নরমাল একটা ডেসিমেল নাম্বার দেয় তাহলে তো দিল, হেক্সাডেসিমেল বোঝা যাবে যদি 0x দিয়ে তারপরে দেয়, আর যদি 0 আগে দিয়ে 015 এই ধরনের কোন একটা নাম্বার দিল, তো 0 দিয়ে বোঝা যাবে এটা একটা অক্টাল নাম্বার। তারপরে আপনার এই 0x দিয়ে শুরু করে কোনো নাম্বার দিল, বোঝা যাবে ওটা হেক্সাডেসিমেল নাম্বার। ও দিয়ে বুঝাবে অক্টাল, নাম্বারটা দিলে অক্টাল। এস দিয়ে তো আমরা স্ট্রিং নিয়েই থাকি, ইউ দিয়ে আনসাইন্ড, এক্স দিয়ে হেক্সাডেসিমাল। ওকে, এক্স ছোট হাতের বড় হাতের দুটো ইউজ করতে পারেন। আচ্ছা, সো each variable name must be preceded by an ampersand, যেহেতু অ্যাড্রেসিং এর ব্যাপার স্যাপার, সো ampersandটা ইউজ করতে হবে। এগুলো আপনারা ইউজ করেছেন এবং দেখেছেন, এগুলো সম্পর্কে আমার খুব বেশি কিছু বলার নেই। আমরা হচ্ছে ফরম্যাটিং এর ব্যাপারে একটু কনসেন্ট্রেশন দিব আর কি। আচ্ছা, এইটা একটা বেসিক, বিভিন্ন প্যাটার্ন আপনি আসলে রেগুলার এক্সপ্রেশনের নাম শুনবেন আপনারা যখন আরো একটু পরবর্তী সেমিস্টার গুলোতে যাবেন, বা রেগুলার এক্সপ্রেশন দিয়ে হচ্ছে বিভিন্ন প্যাটার্নের ইনপুট নেওয়া যায়। সো স্ক্যানএফ এর মধ্যে
আপনার এই যে এরকম একটা ব্র্যাকেট আছে, পার্সেন্ট দিয়ে এই ধরনের ব্র্যাকেট দিয়ে দিলে আপনি এর মাঝখানে যে লেটার গুলো দিয়ে দিবেন সেই লেটার গুলোই শুধু সে ইনপুট থেকে নিবে। তো যখনই এই লেটার বাদে অন্য কোনো কিছু পাবে ইনপুট নেওয়া ওখানেই বন্ধ করে দিবে। ঠিক আছে, সো এইভাবে সেই জিনিসটা করা যায়। আপনি এখানে এবিসিডি এত বড় এত কিছু লিখেছে সেটা না লিখে A-Z লিখে দিলেও A to Z বুঝাবে আর কি। বড় হাতের অক্ষরগুলো শুধু এখানে আপনি ডিজিট অ্যাপ্লাই করতে চাইলে 0 থেকে 9 সেগুলো লিখতে পারবেন। আচ্ছা, এটা আরেকটা পদ্ধতি হলো, একটা পদ্ধতি হলো যে কোন কোন ক্যারেক্টার আপনি অ্যালাউ করবেন সেগুলো বলে দেওয়া। আরেকটা পদ্ধতি হলো কোন কোন ক্যারেক্টার অ্যালাউ করবেন না সেটা বলে দেওয়া। সো আপনি যদি বলে দিতে চান যে ওই ক্যারেক্টার অ্যালাউ করব না, তাইলে হচ্ছে তাছাড়া তো বাকিগুলো অ্যালাউ করবে। তো তখন আপনার এই সারকামপ্লেক্স, যেটা আমরা ওই হিসাবে এমনি বাইরেতে দুইটা নাম্বারের ক্ষেত্রে ইউজ করলে ওই কি বলে এটাকে বিট ওয়াইজ এক্সক্লুসিভ অর হিসাবে যেই চিহ্নটা আমরা ইউজ করে রেখেছি এসেছিলাম, সেই চিহ্নটা কে ইন্ডিকেট করে আর কি। ওই চিহ্নটা দিয়েই আপনার এই কাজটা করা যায়। সো এখানে এই যে নিউ লাইন যতক্ষণ না আসবে ততক্ষণ ইনপুট নেওয়ার জন্য এই কাজটা করেছে। আচ্ছা, এই যে দেখেন এখানে একটু খেয়াল করেন %3d, এখানে একটা 3 দিয়ে দিয়েছে। তার মানে স্ক্যানএফ এর ক্ষেত্রে এই পার্সেন্ট এবং এই ডি বা যাই বলেন স্পেসিফায়ার, এটার মাঝখানে কোন একটা নাম্বার দিলাম। এই নাম্বার দেওয়া মানে হচ্ছে সর্বোচ্চ সে এই কয়টা ডিজিট নিবে। অর্থাৎ আপনি যদি ইনপুটে 519361 আরো কিছু সামনে দিয়ে দেই 3 এই ধরনের কিছু আমি নাম্বার দিয়ে দিলাম। তাহলে এখন দেখেন এই %3d তার মানে বলবে যে ওকে প্রথম থেকে 3টা ডিজিট, এই 3টা ডিজিট আপনি কিন্তু এগুলো পর পর দিয়ে দিচ্ছেন, কিন্তু সে কিন্তু এত বড় নাম্বারটা নিবে না। 3 ডিজিট বলে দেওয়া আছে সর্বোচ্চ। সো এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে 133, বি এর মধ্যে পরের 3টা ডিজিট 151 এবং সি এর মধ্যে তারপরের 3টা ডিজিট 936। তার মানে এতটুকু আর নিবে না। কিন্তু যদি আপনার ধরেন যে এতটুকু 936 এর মধ্যে ধরেন যে এতটুকু থাকলো না, শুধুমাত্র এতটুকু থাকলো, তাইলে সে 93 নেওয়ার পরে এটা তখন আর 936 হবে না, 93 নেবে আর কি। ঠিক আছে, সো এটাই হচ্ছে ব্যাপার আর কি। অর্থাৎ স্ক্যানএফ এর ক্ষেত্রে এটা হচ্ছে সর্বোচ্চ, ম্যাক্সিমাম, মনে রাখেন কথাটা। কেন বলতেছি, প্রিন্টএফ এর ক্ষেত্রে যদি এরকম থাকে সেটা হবে মিনিমাম। অর্থাৎ %3d যদি আপনি প্রিন্টএফ এর ক্ষেত্রে দেন, তার মানে হচ্ছে সে সর্বনিম্ন 3টা ক্যারেক্টার প্রিন্ট করবে বা 3টা ডিজিট প্রিন্ট করবে। যেখানে স্ক্যানএফ এর ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ। সর্বোচ্চ বলতেছি এই কারণে, কারণ এই যে দেখেন এখানে 2টা ডিজিট থাকলো, সে কিন্তু 2টা ডিজিট নিছে। ঠিক আছে, একটা ডিজিট আপনি যদি স্পেস দিয়ে দেন তাহলে একটা ডিজিট নিবে, যে এরকম ভাবে দিচ্ছে। আপনি যদি এরকম দেন তাহলে দেখেন এই স্পেস দিয়ে দেওয়া আর এখানে স্পেস না দিয়ে দেওয়া একই, এবং এখানে সে উদাহরণ দিয়ে আরো ব্যাপারগুলো বলেছে। ঠিক আছে, কিভাবে কি নিচ্ছে না নিচ্ছে সেই জিনিসগুলো বলেছে। ওকে, %5f এটা ফ্লোটিং পয়েন্টের জন্য দিয়েছে। তো ফ্লোটিং পয়েন্টের দশমিকটাও একটা ডিজিট হিসেবে কাউন্ট হয়। টোটাল এতটা কি নিবে আর কি। আচ্ছা, সো এখানে সেই জিনিসগুলো আছে যাচ্ছে, এগুলো আপনার মজা করে পড়তে পারবেন। স্ক্যানএফ গেল। রাইটিং আউটপুট প্রিন্টএফ এর ক্ষেত্রে সেম কনভার্সন গুলো আছে, মানে কনভার্সন ক্যারেক্টার গুলো আছে, জাস্ট কিছু কমে গেছে, হয়তো যে একটা কমে গেছে সেটা একটু আপনারা দেখেন। প্রিন্টএফ এর ক্ষেত্রে কিছু মজার জিনিস আছে। আচ্ছা, এখানে নরমালি তো আপনার হয়তো 6টা ডিজিট প্রিন্ট করে দশমিকের পরে। ওকে, এখানে আপনি যেভাবে আপনি যদি স্পেস না দেন, স্পেস ছাড়াই তো এগুলো প্রিন্ট করবে, অর্থাৎ দুইটার মাঝখানে কোনো স্পেস থাকবে না। এভাবে প্রিন্ট হচ্ছে আচ্ছা, স্ক্যানএফ দেওয়া হলো, প্রিন্টএফ দেওয়া হলো। আচ্ছা, ম্যাক্সিমাম ফিল্ড স্ক্যানএফ ফাংশনের ক্ষেত্রে। ঠিক আছে,
মিনিমাম ফিল্ড ক্যান স্পেসিফাই। আচ্ছা, আচ্ছা এখানে সেম কাজগুলোই করতেছে। এই জি বা আপনার ওই জিনিসগুলো মানে এই ধরনের এগুলো ইউজ হলো ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে মনে রাখবেন যে সবসময় দশমিক সহটাই কাউন্ট করে আর কি। আচ্ছা, এই দশমিকের পরে যে জিনিসটা দেওয়া থাকে এই জিনিসটার মানে হচ্ছে দশমিকের পরে এত ঘর সে প্রিন্ট করবে, ঠিক আছে? তো এই যে এখানে নাম্বারটা দেখেন %7f দিয়ে দিছে মানে হচ্ছে দশমিকের পরে আসলে নরমালি যত ঘর থাকার কথা অত ঘরই থাকবে। সো বাই ডিফল্ট মনে হয় 6 ঘর প্রিন্ট করে। সো 6 ঘর প্রিন্ট করছে, দশমিক 1 ঘর, 7 ঘর, আর এটা 3, মানে এখানে টোটাল 10 ঘর প্রিন্ট হয়েছে। সো প্রিন্ট এফ এর ক্ষেত্রে বলা আছে মিনিমাম 7 ঘর, ম্যাক্সিমাম কত সেটা বলা নাই। তার মানে 10 ঘর মানে তো 7 ঘরের চেয়ে বেশি। সো সেটা পুরোটাই প্রিন্ট করে দিচ্ছে। তারপরে স্পেস আসলো 7.3 বলতেছে, মানে দশমিকের পরে 3 ঘর, দশমিকের 1 2 3 ঘর, আর এই দশমিকের আগে 3 ঘর, 123 যেহেতু দশমিকের আগে 3 ঘর, তার মানে টোটাল 7 ঘর, দশমিক সহ টোটাল 7 ঘর। 7 ঘর মিনিমাম বলা আছে। এখানে দেখেন .1 দেওয়া, .1 দেওয়া মানে দশমিকের পরে 1 ঘর নিচ্ছে, আর দশমিকের আগে 4 ঘর, 3 ঘর, তার মানে টোটাল হচ্ছে 5 ঘর। দশমিকের আগে 3, দশমিকের পরে 1 4, আর দশমিক 1 তো 5 ঘর। সেই যে 5 ঘর আপনার এটার মধ্যে বলতেছে মিনিমাম 7 ঘর হইতে হবে। তার মানে এই 7 ঘর বলতে এখানে তো 5 ঘর আছেই, আগে 2টা স্পেস দিয়ে পূরণ করছে, ঠিক আছে? এখানে কিন্তু টোটাল 3টা স্পেস, একটা হচ্ছে এই স্পেসটা এখানে চলে আসছে, আর একটা হচ্ছে আরো 2টা স্পেস আছে, সেটা হচ্ছে এই 7 ঘর বানানোর জন্য স্পেস। আচ্ছা, সিমিলারলি এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন এখানে এই দশমিকের পরের বিষয়গুলো, এই দশমিক এর ক্ষেত্রেও দশমিক দিয়ে জিনিসগুলো কন্ট্রোল করে। আচ্ছা, আরো কিছু মজার বিষয় আছে। এইগুলো স্ট্রিং এর ক্ষেত্রে কিভাবে কাজ করে একটু দেখেন। স্ট্রিং এর ক্ষেত্রে যে দশমিক দিয়েছে, দশমিক দিলে কি হচ্ছে, %10s দিচ্ছে পুরোটা প্রিন্ট হচ্ছে, %15s দিলে ওই আগে স্পেস দিয়ে প্রিন্ট হচ্ছে, তারপর %15.5 দিচ্ছে 5s। তার মানে হচ্ছে এখানে আবার একটা ম্যাক্সিমাম মিনিমামের ব্যাপার হচ্ছে, এই দশমিকের পরে 5 যেটা দিচ্ছে এটা হচ্ছে ম্যাক্সিমাম, অর্থাৎ এই লাইন বা এখানে যেটা আসলে প্রিন্ট করা হবে সেটা থেকে ম্যাক্সিমাম 5 ঘর নিবে। 15 ঘর মানে হচ্ছে মিনিমাম 15 ঘর প্রিন্ট করবে, ম্যাক্সিমাম 5 ঘর নিয়ে 15 ঘর। তার মানে হেক্সাডেসিমেল পুরো কথাটা এটা এই লাইনের মধ্যে ছিল, সেখান থেকে হেক্সাড এই 5 ঘর নিচে নিয়ে 15 ঘর বানিয়ে, এই যে 15 ঘর বানিয়ে এটাকে প্রিন্ট করেছে, আগের গুলো স্পেস দিয়ে প্রিন্ট করেছে। .5 দেওয়া হলো, তার মানে হচ্ছে 5 ঘর, এখান থেকে 5 ঘর নিয়ে তারপর এখানে প্রিন্ট করেছে, ঠিক আছে? সেগুলি জাস্ট ফরম্যাটিং, মজার মজার ফরম্যাটিং তারা করে থাকে। আচ্ছা, এখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। আপনি যদি এগুলো আমরা সাধারণত ইন্টিজারের ক্ষেত্রে ইউজ করে থাকি, বাকি অন্যান্যদের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য ক্ষেত্রে ইউজ হবে কোনটা ইউজ হবে না সেটা আপনারা দেখে নেবেন। বাকি আসলে সবগুলোর ক্ষেত্রে মোটামুটি ইউজ হয় না এরকম না। মাইনাস, এই মাইনাস দেওয়ার মানেটা হচ্ছে আপনি যদি ধরেন যে %3 দিলেন বা %6 দিলেন, এটার আগে একটা মাইনাস দিলেন। মাইনাস দেওয়ার মানে হচ্ছে আপনার আগে স্পেস গুলো প্রিন্ট হচ্ছিল কোথায়, এই যে নাম্বারটার আগে বাকি স্পেস, এটাকে 6 ঘর বানানোর জন্য বাকি স্পেস গুলো প্রিন্ট হচ্ছিল আগে, আপনি চান যে এই স্পেস গুলো পরে চলে যাক, তাহলে আপনি একটা মাইনাস দিতে পারেন, তাহলে এই আগের স্পেস গুলো পরে চলে গেল, ঠিক আছে? তারপরে আপনার এই প্লাস একটা সাইন আছে, আপনি চান যে আপনি দেখেছেন একটা নেগেটিভ নাম্বার যদি আপনি প্রিন্ট করেন তাহলে সে সাইনটা প্রিন্ট করে, কিন্তু একটা পজিটিভ নাম্বার প্রিন্ট করলে সাইনটা কখনো প্রিন্ট করে না। আপনি চান যে নেগেটিভ হোক বা পজিটিভ হোক সবসময় সাইনটা প্রিন্ট হবে। সো এই যে দেখেন সবসময় সাইনটা প্রিন্ট হওয়ার জন্য এই প্লাস আপনি ইউজ করেছেন। আপনি কিন্তু এই স্পেসিফায়ার গুলো সব একসাথে ইউজ করতে পারেন, এই যে মাইনাস প্লাস ইউজ করা হচ্ছে, তার মানে হচ্ছে মাইনাস মানে হচ্ছে বাম দিকে আগে মানে যে সংখ্যাটা প্রিন্ট করবা সেটা আগে নিয়ে যাও, পরে স্পেস নিয়ে আসো। আর প্লাস মানে তো হচ্ছে সাইনটা দেখায় দাও। আচ্ছা, তারপর আপনার এই জিরো, আপনি একটা জিরো অ্যাড করে দিতে পারেন। জিরো অ্যাড করে দিলে কি হবে সেটা একটু বলি, সেটা খুবই মজার ব্যাপার। সেটা হচ্ছে আপনার এই আগের যে ঘরগুলো আছে এই ঘরগুলো জিরো দিয়ে পূরণ হয়ে যাবে, স্পেস দিয়ে না হয়ে জিরো দিয়ে পূরণ হয়ে যাবে। সেটা কোথায় দেখিয়েছে, এটা সম্ভবত আরো পরে দেখিয়েছে, এই যে এখানে দেখিয়েছে, এই যে এখানে জিরো আছে, এই জিরো দেওয়া মানে হচ্ছে এই নাম্বার গুলো জিরো দিয়ে পূরণ করা হচ্ছে।
আপনি জিরোর সাথে মাইনাস ইউজ করতে পারবেন, কিন্তু দুইটা একসাথে কার্যকর হবে না। অর্থাৎ আপনি যদি দেন -0, তার মানে কি আপনি বলতেছেন যে নাম্বারটা আগে চলে যাও আর জিরো গুলো পরে প্রিন্ট হোক, সেটা সে করবে না। সে যেটা করবে মাইনাসটার কাজটা করবে, অর্থাৎ আপনার এইগুলাকে সামনে নিয়ে দিবে, কিন্তু পরে ওগুলা জিরো দিয়ে আর প্রিন্ট করবে না, সেগুলো স্পেস দিয়ে প্রিন্ট করবে। কারণ সে জানে যে এখানে আপনি একটা চোট্টামি করার চেষ্টা করতেছেন, নাম্বারটাকে এমনি জিরো করে বড় করে ফেলার চেষ্টা করতেছেন, তো সেটা কিন্তু সে হতে দিবে না। ঠিক আছে, তো এই জিরোর ক্ষেত্রে এরকম একটা মজার ব্যাপার আছে। আচ্ছা, হ্যাশ হ্যাশ আপনি যখন ইউজ করবেন তখন সে আসলে একটা ট্রেস রেখে যাবে তার ডেটা টাইপ, বা ইন্টিজার যদি হয়, ইন্টিজার হলে সে আসলে কোন বেইজের সেটার একটা ট্রেস রেখে যাবে। সাপোজ আপনি যদি এই যে দেখেন এখানে এটা নিশ্চয়ই হ্যাশ দিয়ে প্রিন্ট করা হয়েছে, যার কারণে সে যে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ঠিক আছে, এইসব জায়গায় কিন্তু 12 এরকম চলে আসছে। আপনি পয়েন্ট জিরো দেওয়ার ফলে এগুলোর মধ্যে কোনো ট্রেস নাই, সে কি আসলে তার স্বকীয়তায় হারিয়ে ফেলেছে। সে যে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তার কোনো জায়গায় দেখে কেউ বলবেও না সে আসলে ইন্টিজার হয়ে গেছে, তাই তো? কিন্তু এইখানে এসে দেখেন আগে একটা হ্যাশ দেওয়ার কারণে সে কিন্তু তার ট্রেসটা রেখে গেছে, যে না আমি কিন্তু একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার ছিলাম, তুমি আমাকে জাস্ট 0.0 দিয়ে দিলা, বাস আমি শেষ হয়ে যাবো। নো, আমি একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার ছিলাম, তার একটা ট্রেস আমি রেখে গেলাম। যদি আপনার ফ্লোটিং পয়েন্ট নাম্বার ছাড়া অন্য ইন্টিজারের ক্ষেত্রে এইটা ইউজ করেন, তাহলে সে আসলে কোন বেইজের সেটার একটা ট্রেস রেখে যাবে। যেমন এই যে এখানে এক্স দিয়ে পূরণ করেছে, সো 0x আগে প্রিন্ট হয়েছে, তার মানে হেক্সাডেসিমাল। এটার ক্ষেত্রে 0 আগে প্রিন্ট হয়েছে, তার মানে অক্টাল। ঠিক আছে, কোনো কিছু নাই, তার মানে নরমাল ডেসিমাল ইন্টিজার। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু বললাম, এই জিনিসগুলো খুবই মজার জিনিস। এগুলো দিয়ে বিভিন্ন ধরনের ফরম্যাটিং করা যায়, এবং ফরম্যাটিং গুলো এখানে দেওয়া আছে, এবং আপনারা আমি মোটামুটি দেখালাম, আপনারাও নিজেরা একটু ইউজ টু হয়ে নেবেন, দেখে নেবেন। এছাড়া আরো অনেক ধরনের ফরম্যাটিং আছে যেগুলো নিয়ে আমরা হয়তো খুব বেশি ডেপথে গেলাম না। এই জিনিসগুলোই মোটামুটি এখানে ছিল। আর অ্যারের অ্যাড্রেস ক্যালকুলেশনের ব্যাপারটা আপনাদেরকে একটু বলি। অ্যাড্রেস ক্যালকুলেশনের ব্যাপার আমাদের একটা আসলে বাকি রয়ে গেছে। আমরা কোন একটা খালি পেজে যদি সেটা ক্যালকুলেশনটা করে দেখাতে পারি তাহলে আমাদের জন্য বেটার হচ্ছে। এখানে একটা খালি জায়গা পাওয়া গেছে, সেইখানে আমি একটু ক্যালকুলেশন করে দেখাই। সো অনেক সময় থাকে, ধরেন ইন্ট এক্স 10 15 দুইটা ডাইমেনশন ধরেন দেওয়া আছে। এখন আপনাকে বললো এটা তো একটা নিঃসন্দেহে এরকম একটা ওয়ান ডাইমেনশনাল মেমোরি নিয়ে আছে, হ্যাঁ, ধরেন এখান থেকে এক্স শুরু হয়েছে। আপনাকে বলা হলো এইটার মেমোরি অ্যাড্রেস হচ্ছে 1f f, ঠিক আছে, এই এক্স শুরু হচ্ছে 1ff, এখান থেকে তার স্টার্টিং। আপনাকে বলা হবে যে এক্স 96 এইটার মেমোরি অ্যাড্রেসটা কত, তখন আপনি কিভাবে বের করবেন? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার মেমোরি অ্যাড্রেস আসলে কত হবে, কিভাবে ক্যালকুলেট করবেন বলেন দেখি আপনাদের আইডিয়া। আচ্ছা, আমি একটু হেল্প করি। ধরেন প্রথমে একটা অংশ থাকবে x0। x0 বলতে এই প্রথমে এটা তো হচ্ছে x00, এটা হচ্ছে x01, তারপর এটা x02 03 04 এরকম করে x0 x0 জন্য 0 থেকে 14 পর্যন্ত থাকবে। তারপরের অংশতে থাকবে x1, তারপর একটা x2, তারপর x3, এভাবে করে যেতে থাকবে, তাই না? তার মানে আপনাকে 9 যেতে হলে এরকম ওয়ান ডাইমেনশনাল একটা অ্যারেকে 9 বার পার হতে হচ্ছে। এটার ওয়ান ডাইমেনশনে যেটা আছে, অর্থাৎ এখানে 0 থেকে কি এই সেকেন্ড ডাইমেনশনটা 0 থেকে 14 যাচ্ছে, তারপর আবার 0 হচ্ছে। তার মানে আপনাকে
পার হতে হচ্ছে 9 ইন্টু 15টা ডিজিট পার হলে আপনি যেখানে যে পৌঁছবেন সেটা হচ্ছে x90। ঠিক আছে, এই এতটুকু এই কয়টা অ্যাড্রেস পার করলে পরে, এই কয়টা ইন্টেজার পার করলে পরে কিন্তু আপনি কাকে পাচ্ছেন, 90 কে পাচ্ছেন। আপনার স্টিল যেতে হবে আরো 6, তাহলে আপনি আরো 6 ঘর যান, কারণ x90 তে তো আছেন, তারপরে আপনার যেতে হবে x91, তারপরে x92, x93। তো এই যে এতগুলো ইন্টেজার আপনাকে পাড়ি দিতে হবে, প্রতিটা ইন্টেজার পাড়ি দেওয়ার জন্য আপনাকে কত বাইট করে যেতে হচ্ছে, 4 বাইট। যদি আমি এটা ইন্টেজার বাদ দিয়ে এটা যদি আমি ডাবল দিতাম, তাহলে আপনি এখানে দিবেন 8 বাইট। ঠিক আছে, তারপরে আপনি যোগ করে দিবেন হচ্ছে এই স্টার্টিংটা থেকে কত দূরে, তাই তো। তো 1FF যোগ এটা হচ্ছে হেক্সাডেসিমেলে 16, আর এই অংশটার বেজ হচ্ছে 10, তাই তো, এগুলোর অংশটার বেজ হচ্ছে 10। আপনি এইটা ক্যালকুলেশন করে তারপরে এটাকে হেক্সাডেসিমেলে নিয়ে এটার সাথে যোগ করে দিয়ে যে অ্যাড্রেসটা আসবে, সেই অ্যাড্রেসটাই হচ্ছে এটার অ্যাড্রেস। তো এই ধরনের ক্যালকুলেশন আপনার থাকে যে কোন একটা মেমোরি অ্যাড্রেস দেওয়া আছে, তো আপনি কততম এলিমেন্টের মেমোরি অ্যাড্রেস বের করেন। এখানে আমি জাস্ট 2 ডাইমেনশনাল দেখালাম, এটা 3 ডাইমেনশনাল, 4 ডাইমেনশনাল, 5 ডাইমেনশনাল, আরো অনেক ডাইমেনশনাল থাকতে পারে। ওকে, সেখানে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, এটা কিন্তু বুঝার বিষয়। কোনো কোশ্চেন নাই? স্যার একটু রিপিট করেন স্যার। আচ্ছা, কোন জায়গাটা রিপিট করব? শুনতে পাইলেন? আমি যেটা বলার চেষ্টা করেছি, অনেক সময় এরকম একটা অ্যারে দেওয়া থাকে, অ্যারে দিয়ে বলা হয় যে ওকে অ্যারের ফার্স্ট অ্যাড্রেসটার কথা বলতেছি সিম্পলি, বাট যে কোনো অ্যাড্রেসের কথাই বলা থাকতে পারে। সিম্পল রাখার জন্য বলতেছি ফার্স্ট অ্যাড্রেসটা। তো বলে দেওয়া থাকলো, আপনাকে বলা হবে যে এততম এলিমেন্টটা বা এই যে এলিমেন্টটা x96 অথবা x53 বা x22, এই ধরনের একটা এলিমেন্টের কথা বলা হলো, এইটার মেমোরি অ্যাড্রেসটা কত। আপনার প্রথম এলিমেন্টের মেমোরি অ্যাড্রেসটা দেওয়া আছে, তার মানে কি প্রথমে এই 4 বাইট জায়গা দখল করে রাখবে x00, তারপরের 4 বাইট হচ্ছে x01, তারপরের 4 বাইট হচ্ছে x02, এভাবে করে করে x014 যখন হবে তারপরের মেমোরি অ্যাড্রেসটা হচ্ছে x10, তাই তো। অর্থাৎ এই ডিজিটটা পুরো 0 থেকে 15 পর্যন্ত গেলে এখানে 1 বাড়বে। তো আমি এরকম 15 পর্যন্ত কয়বার যাচ্ছি, 9 বার গেলে পরে 0 থেকে এটা কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। তো তখন এটার মেমোরি অ্যাড্রেসটা আমরা পাচ্ছি, প্লাস আরো 6 যোগ করলাম, তার মানে আরো 6 ঘর সামনে গেলাম, 6টা ইন্টেজার পার হলাম। এখন এই যে প্রতিটা, কিন্তু আমি বলতেছি ইন্টেজার পার হচ্ছি বা ডাবল পার হচ্ছি, অথবা আমি ডেটা টাইপের কথা বলতেছি যে ডেটা টাইপের যেই সংখ্যক বাইট, অত সংখ্যক বাইট আমি পার হচ্ছি। তো এই ডেটা টাইপের জন্য যে যে প্রতিটার জন্য তো অত বাইট করে পার হতে হয়েছে, তো সেই জন্য ইনটু অত বাইট, ইন্টিজারের ক্ষেত্রে 4 বাইট, ডাবলের ক্ষেত্রে 8, লং ইন্টিজারের ক্ষেত্রে 8 বাইট, শর্ট ইন্টিজারের ক্ষেত্রে 2 বাইট, এরকম আর কি দিয়ে আপনার ডেটা টাইপটার দিয়ে আপনি গুণ করে দিলেন। তারপরে এটা হচ্ছে আপনার কত বাইট, আপনাকে আসলে এইটা পাওয়ার জন্য আপনাকে কত বাইট শিফট করতে হলো প্রথম অ্যাড্রেসটা থেকে। এখন প্রথম অ্যাড্রেসটা বলা আছে, প্রথম কি বলে এলিমেন্টের অ্যাড্রেসটা, সেটা যদি আপনি এর সাথে যোগ করে দেন তাহলে একেবারে এইটার অ্যাড্রেসটা কত, সেই অ্যাড্রেসটা আপনি পেয়ে গেলেন। সেগুলো আমরা ডেসিমেলে ক্যালকুলেশন করেছি। এটা যদি আপনার হেক্সাডেসিমেলে দেওয়া থাকে তাহলে হেক্সাডেসিমেলের সাথে এটাকে আপনার আইদার হেক্সাডেসিমেলে নিয়ে যান অথবা এটাকে ডেসিমেলে নিয়ে আসেন, নিয়ে এসে তারপর আপনার অ্যান্সারটা দেন। সাধারণভাবে আসলে ইনপুটটা এই অ্যাড্রেসটা যেই
বেজে দেওয়া থাকে, সাধারণত আউটপুটটা ওই বেজে দিতে পারলে বেটার আর কি। ঠিক আছে, সো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।